রেজা ভাইয়ের প্রথম ইন্টারেস্টিং পরিচয় হচ্ছে উনি ভিকারুননিসার ছাত্র। সেখানে গ্লোবাল পার্সপেক্টিভে যেই লেভেলের কোম্পানি, বাংলাদেশে সেই লেভেলে কোনো কোম্পানি নেই। ওর ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে ও কনফিডেন্ট। ও কী করতে যাচ্ছে ও পরিষ্কার জানে অ্যাজ এ গ্রুপ সিইও, এবং হি ইজ কনফিডেন্ট এনাফ টু প্লে দ্যাট গেম অ্যান্ড হি প্লেড ইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট সাকসেসফুলি। এটা একটা পার্সপেক্টিভ। কারণ আরএফআইডির কথাই বলি, আরএফআইডির অনেক অপরচুনিটি আছে। আসলে বাংলাদেশের জন্য কি এখন রাইট টাইম টু ইমপ্লিমেন্ট? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি বই কথার আমাদের নতুন পর্বে। আজকের পর্বে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্যাক স্ট্রেট ফ্রম দ্য গাট। সো বইটা কিভাবে কেন সেটা তো আমরা বৃত্তান্তে যাবই। আর শুরুতেই ঘোষণা যেটা প্রত্যেক পর্বে থাকে সেটা দিয়ে নিচ্ছি যে আমাদের আজকের আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমরা এটা আশা করি, এবং এই পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি নিলেন, কি আপনাদের টেক অ্যাওয়ে সেটা আপনারা সুন্দর করে সামারি করে কমেন্টস বক্সে লিখবেন, এবং যাদের সামারিগুলো সবচেয়ে সুন্দর হবে সেখান থেকে অন্তত 3 জনকে আমরা রকমারির তরফ থেকে ইনশাল্লাহ পুরস্কার দেব। তো আজকে আমাদের সাথে এই বইটি নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন রেজাউল হোসেন। আমি রেজাউল ভাইকে বা আমরা রেজা ভাই বলি, রেজা ভাইকে আমি একটু পরেই পরিচয় করিয়ে দিব। রেজা ভাইয়ের লেখা একটা বই ওয়্যারলেস টু ক্যাশলেস, এটা আমাদের রকমারিতে বিক্রি হয়। সো বইটার কিছু আলোচনা হয়তো আসতে পারে, বাট আমরা অ্যাকচুয়ালি কথা বলবো এই বইটা নিয়ে। এই বইটা দেখতেই পাচ্ছেন অনেক, এটা রেজা ভাইয়ের কপি, এটা অনেক চর্বিত চর্বণ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটা অনেক পুরনো হয়ে গেছে, পাতাকে ছুটে আসছে, মানে যেটা থেকে বোঝা যায় যে এই বইটা অ্যাকচুয়ালি ওনার জন্য অনেক ফ্যাসিনেটিং বই হয়তো। তো রেজা ভাইয়ের আমি আলোচনায় যাওয়ার আগে আমি রেজা ভাইয়ের সম্পর্কে একটু বলি। রেজা ভাইয়ের প্রথম ইন্টারেস্টিং পরিচয় হচ্ছে উনি ভিকারুননিসার ছাত্র। তো শুনে অনেকে নিশ্চয়ই টাসকি খাচ্ছেন যে আমার মাথা ঠিক আছে কিনা, বাট আমার মাথা ঠিক আছে। রেজা ভাই ভিকারুননিসার স্টুডেন্ট। কীভাবে সেটা রেজা ভাই হয়তো নিজে বলবেন। আর ওনার প্রফেশনাল লাইফ নিয়ে আমি একটু বলতে চাই যে 1995-এর দিকে ওনার প্রফেশনাল ক্যারিয়ার শুরু। তখন উনি প্রথম টেকনোলজি রিলেটেড জিনিসপত্র লাইক আমাদের মেশিনস বলতে ওইএম কম্পিউটার তখন সেল হতো, এইটার সাথে উনি জড়িত ছিলেন একটা কোম্পানিতে। এরপরে উনি গ্রামীণ সাইবারনেটে জয়েন করেন, যেখানে ইন্টারনেট পেনিট্রেশন, ইন্টারনেট কানেক্টিভিটি এই রিলেটেড কাজগুলো উনি করেছেন 97 পর্যন্ত। এরপরে উনি গ্রামীণ ফোনে সুইচ করেন এবং সেখানে 2005 সাল পর্যন্ত উনি কাজ করেন, এবং সেখানে অলমোস্ট অনেকগুলো ডিপার্টমেন্ট, ডিরেক্ট সেলিং, কর্পোরেট, অনেকগুলো ডিপার্টমেন্টে উনি দেখেছেন। বাট সবচেয়ে ওনার ওখানে বড় যে কন্ট্রিবিউশনটা সেটা হচ্ছে গ্রামীণ ফোনের যে ডিস্ট্রিবিউশন মডেল, যেটা অ্যাকচুয়ালি গ্রামীণ ফোনকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে, সেই মডেলটা কিন্তু রেজা ভাইয়ের তৈরি করা। এরপরে উনি সিটি সেলে যান, এখানে হেড অফ সেলস হিসেবে 2 বছর থাকেন। এরপর দেশের বাইরে কিছুদিন কানাডাতে কাজ করেন, খুব আধুনিক একটা টেকনোলজি যেটাকে আরএফআইডি বলে, এটা নিয়ে কাজ করেছেন। এরপর ওয়ারিদ, যেটা এয়ারটেল নামে হয়তো অনেকে চিনবেন, ওখানে 4.5 বছর কাজ করেছেন। এবং এরপরে ওনার লাইফের খুব বড় একটা টাইম গিয়েছে বিকাশ, আমরা তো বিকাশ সবাই চিনি, এবং বিকাশের অলমোস্ট শুরুর যে টিম, দ্যাট ইজ বিকাশ ফর্ম করার বোধহয় 5 মাসের মাথায় রেজা ভাই ওখানে জয়েন করেন, এবং ওখানকার কমার্শিয়াল যে অ্যাক্টিভিটিস এবং ডিপার্টমেন্ট এবং এই যে রিলেটেড কার্যক্রমগুলো, এটা কাইন্ড অফ বলা যায় যে রেজা ভাইয়ের হাতে গড়া। এবং টোটাল বিকাশ দাঁড়িয়ে আছে যে কয়েকজন মানুষের এফোর্টের দ্বারা, উনি হি ইজ ওয়ান অফ দেম। এর পরপর বিকাশে থেকে 5 বছর থাকার পর উনি ওনার নিজের কোম্পানি ফর্ম করেন, একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটার নাম সেলেরো, যেটার কার্যক্রম উনি এখন চালিয়ে যাচ্ছেন। এবং এরপরে ওনার আরও 2টা পরিচয় হচ্ছে, উনি নগদের যে বিজনেস মডেল, নগদের উনি একজন কোর মেম্বার শুরু থেকে ছিলেন ওটার সাথে, এবং নগদের যে বিজনেস মডেল এটা রেজা ভাই ডিজাইন করা। এবং রাইট নাও উনি আরেকটা প্রতিষ্ঠিত কোম্পানি যেটা উপায়, সো সেই উপায় যে সার্ভিসটা সেইটার সিইও অ্যান্ড এমডি। সো রেজা ভাই সম্পর্কে আসলে আরও অনেক কিছু বলা যায়, বাট আমরা যেহেতু বইয়ের আলোচনায় যাব, সো আমরা ওয়েলকাম করতে চাই রেজা ভাই। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি ইন্ট্রোডাক্টরি কিছু বলতে চান, আর আপনার এই ভিকারুননিসার ছাত্র আপনি কীভাবে হলেন যদি সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়েল আর্টিকুলেটেড প্রোফাইল, থ্যাংক ইউ সোহাগ ভাই। আর ভিকারুননিসার স্টুডেন্ট হিসেবে যখন আমি আমার ক্লাস শুরু করি, আমরা 1 to 3 পর্যন্ত তখন ছেলেদের ক্লাস ছিল। আমি যতদূর মনে পড়ে আমরা 3 ভাই ভিকারুননিসার স্টুডেন্ট, এবং আমি 3 পর্যন্ত পড়ে ক্লাস 4 থেকে চলে যাই উইলসডেল ফ্লাওয়ার স্কুলে। সো তখন এই অপশনটা ছিল। আর যতদূর মনে পড়ে আমাদের ব্যাচটাই লাস্ট। আচ্ছা, তারপর থেকে আর ছেলেদের অ্যাডমিশন বন্ধ হয়ে যায় ভিকারুননিসাতে। যাক, ঠিক আছে। তো আপনার এই দীর্ঘ যে ক্যারিয়ার, সো এই ক্যারিয়ারের ভিতরে তো অ্যাকচুয়ালি এত ধরনের কাজ আপনার মাধ্যমে হয়েছে।
সো আপনার ডেফিনেটলি আপনার লাইফে অনেক ধরনের লার্নিং আছে, সেই লার্নিংগুলোর ইমপ্লিমেন্টেশন আছে। তো আমরা যখন আপনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটা বই বলেন যেটা আপনার লাইফে অ্যাটলিস্ট বিজনেস লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, তখন আপনি এই বইটার কথা বললেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে বই নিয়ে যে এই বইটা আপনার কবে পড়া এবং এই যে এত বেশি ইম্প্যাক্ট আপনার ফেললো সেটা অন্তত কিছু যদি শুরুতে একটু শেয়ার করেন। আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে আমার ক্যারিয়ারে যখন অ্যারাউন্ড 2003-এর দিকে আমার দুইটা কলিগ আমাকে রেফার করলো যে রেজা ভাই বইটা পড়েন, আপনি যেই টাইপ এই বইটা পড়লে আপনার ভালো হবে, এটা আমরা বুঝতে পারছি। আমার সাথে কিন্তু ওরা কাজ করে। ওদের দুজনের নাম আমার এখনও মনে আছে, আদনান এবং রায়হান। অ্যান্ড ওরা দুজনেই আমাকে বইটা গিফট করে, আপনি এটা পড়েন, ইটস ভেরি ইন্টারেস্টিং। তো রায়হান এবং আদনান যখন আমাকে বইটা রেফার করে যে এটা পড়েন আপনার ভালো লাগবে এবং এটার অনেক দিক আপনি ইমপ্লিমেন্ট করতে আপনার বিভিন্ন কাজে সুবিধা হবে। তো এটা আমি পড়ার পরে যেটা ফিল করেছি প্রথম যেটা, সেটা হচ্ছে যে যারা আমাদের মতো বিভিন্ন কর্পোরেশনে কাজ করছে এবং ভবিষ্যতে যে মানুষগুলো কর্পোরেশনে কাজ করবে তাদের এটা আসলে পাঠ্য বই হওয়া উচিত। অনেক দিক থেকে কিভাবে ফান্ডামেন্টালি কাজ করা যায়, কাজ করার অ্যাসপিরেশনটা কি, বেসিক ফাউন্ডেশনটা কি হওয়া উচিত, কোন দিকে ফোকাস করা উচিত, এবং একটা সিইও কীভাবে চিন্তা করতে পারে বা একটা ম্যানেজার কীভাবে চিন্তা করে, একটা অর্গানাইজেশন রান করতে কী কী জিনিস লাগে, অ্যান্ড গ্লোবাল কোম্পানি কীরকম হয়, লোকাল কোম্পানির নেচারটা কীভাবে হয়। আমার কাছে মনে হচ্ছে ইটস এ কমপ্লিট বুক ফর এনি লেয়ারের এমপ্লয়ীদের জন্য, স্টার্টিং ফ্রম একটা জুনিয়র লেভেলের এমপ্লয়ি থেকে একদম সিইও পর্যন্ত সবার জন্য একটা গাইডলাইন হতে পারে। তো ভাই আমরা ওই বইয়ের লেসেন্সগুলোতে আমরা যাবো, যেহেতু আপনি এত বেশি ইনফ্লুয়েন্স এই বইটা দ্বারা, ডেফিনেটলি আমরা বিলিভ করি যে এখানে অনেক কিছু আমাদের দর্শকরা তাদের নেওয়ার মতো থাকবে। তো আমরা এই অথরিটি সেট করার জন্য একটু জ্যাক এবং তার যে কোম্পানি জেনারেল ইলেকট্রিক, সো এটা সম্পর্কে যদি একটু আমরা একটু বলে নিই তাহলে তো দর্শকদের জন্য বোঝা সহজ হবে যে আমরা কোন লোককে নিয়ে কথা বলছি। আমি একটু শর্টলি বলি, ডিটেলে না যাই কারণ অনেক পুরনো বই। সেটা হচ্ছে জ্যাক ওয়েলচ। একটা গ্লোবাল কোম্পানির সিইও ছিলেন এবং এই কোম্পানিটা স্ট্যাবলিশ হওয়ার পর থেকে জ্যাক ওয়েলচ এই পজিশনে বসা থেকে শুরু করে তার পরবর্তীতে যেই লেভেলে কোম্পানিটাকে তিনি নিয়ে গেছেন, সেই কারণেই আসলে কিছু জায়গায় বড় কোম্পানি না জ্যাক অ্যাজ এ ব্র্যান্ড বড়, এটা নিয়ে একটা ডিসকাশন হতে পারে। উনি আসলে যেভাবে করে ইভলভ করিয়েছেন কোম্পানিটাকে, গ্লোবাল কোম্পানি সবসময় ছিল, কিন্তু তিনি যেভাবে করে কোম্পানিগুলো কোথায় ফোকাস করতে হবে, কোথায় ফোকাস করতে হবে না, কোন কোম্পানি রাখতে হবে, কোন কোম্পানি রাখতে হবে না, অ্যান্ড রেভিনিউ পার্সপেক্টিভ থেকে কোম্পানিটাকে লেস এফিশিয়েন্ট এক্সপেন্ডিচার থেকে কীভাবে মোর এফিশিয়েন্ট এক্সপেন্ডিচার করা যায়, লিন অ্যান্ড থিন কোম্পানিকে কীভাবে আরও বড় করা যায় এবং লিন অ্যান্ড থিন কোম্পানির আউটপুটটা কীভাবে ম্যাক্সিমাইজ করা যায়, এই যে জিনিসগুলো উনি ইমপ্লিমেন্ট করেছিলেন এই কোম্পানিতে, এটা একটা এক্সাম্পল আমার কাছে মনে হয়। সেই পার্সপেক্টিভ আমরা তো বোধহয় এটাও দেখেছি যে উনি 20 ইয়ার্স সিইও হিসেবে ছিলেন কোম্পানিটার, এবং উনি বোধহয় এখান থেকে শেষ করেন 2001-এ, তাই না? আর তার আগে বোধহয় আরও 20 ইয়ার্স বা এরকম একটা সময় উনি এটার এমপ্লয়ি ছিলেন, মানে সিইও ছিলেন না, তো বিভিন্ন রোলে ছিলেন। হ্যাঁ, তো এই সিইওর যে 20 ইয়ার্স, এই সময়টাতে তো জিইর একটা বিশাল বোধহয় উত্থান আছে। আমি সেটাকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তো আমি বোধহয় স্ট্যাটিস্টিক্সে দেখেছিলাম একটা গ্রাফ, বোধহয় দর্শকরা ইন্টারনেটে সার্চ করলে পাবে, কত হাজার গুণ যেন তার শেয়ার ভ্যালু বেড়েছিল, মানে দ্য কার্ভ ওয়াজ লাইক দিস তার 20 ইয়ার্সের টেনুরে। এবং জিই সম্পর্কে আমাদের দর্শকরা হয়তো চিনবেন, জিইর কিছু প্রোডাক্ট বোধহয় আমাদের লোকজনও বোধহয় ইউজ করেন নাকি, বা কিভাবে চিনতে পারে আমাদের লোকজনকে? আপনি বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে সবচেয়ে ভালো চিনবেন মেডিকেল ইনস্ট্রুমেন্টে, মানে আপনি যে এক্সরে থেকে শুরু করে যে যতগুলো জিনিস ইউজ হয়, একটা সময় ছিল পুরোপুরি ডমিনেটেড বাই পরবর্তীতে জিম্যান এসছে, পরবর্তীতে বিভিন্ন অন্য চাইনিজ কোম্পানি এসছে টু রিডিউস দ্য কস্ট, বাট ওয়াজ ওই সময় আমাদের ওই সময়ও সেই 2003-এ আমি তখন খোঁজ নিয়েছিলাম, একচেটিয়া ব্যবসাটা আসলে করতো, এবং তাদের তো এমপ্লয়ি সংখ্যা মধ্যে ছিল তখন 3 লক্ষ প্লাস। সো এটা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো সেই 10,000 টাকার বেতন না, আমেরিকার মতো একটা জায়গায় বা গ্লোবাল অপারেশন 3 লক্ষ এমপ্লয়ির একটা কোম্পানি, ম্যাসিভ কোম্পানি। সো দর্শক আমরা এইটুকু এখান থেকে বুঝলাম যেটা, যে জ্যাক ওয়েলচ যার কথা আমরা বলছি, যে
এবং জেনারেল ইলেকট্রিক সেটা এমন একটা কোম্পানি যেটা ওনার লিডারশিপে এত বিশাল হয়েছে, এবং সেই সিক্রেটগুলো উনি কীভাবে পুরো জিনিসটাকে তৈরি করেছেন, সেই ইনসাইটসগুলো অ্যাকচুয়ালি উনি এখানে শেয়ার করেছেন। সো এই জন্য আমার মনে হয় যে আমাদের পরবর্তী আলোচনাটা আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে যারা বিজনেস বিল্ড করতে চান বা ক্যারিয়ার উইদিনে বিজনেস ক্যারিয়ারকে আপলিফ্ট করতে চান, তাদের জন্য খুব ভ্যালুয়েবল এখানে অনেক কিছু আমরা পাবো ইনশাল্লাহ। তো ভাই আমার এরপরের যে প্রশ্নটা সেটা হলো যে আমরা যখন কোনো একটা বই পড়ি, যে বিশেষ করে যেটা ওয়েস্টার্ন একটা কনটেক্সটে লেখা, ওয়েস্টার্ন একটা কোম্পানি নিয়ে লেখা, তাদের কালচারে কি বলে যে একটা ঘটনা ঘটেছে, সেটা যখন আবার আমাদের এখানে আমরা চিন্তা করতে যাই, অথবা আমাদের এখানে বাদও দিলাম আমেরিকাতে বসে যে এই লেসনটা হয়তো যে স্কেল তার জন্য যে লেসন প্রযোজ্য হয়তো আরেকজনের জন্য প্রযোজ্য নাও হতে পারে, বা তার এখানে একটা বড় থিওরি আমি দেখেছি যে কোম্পানি তুমি নাম্বার 1 বা নাম্বার 2 বানাইতে না পারবা সেই কোম্পানি তুমি চালাইও না। তার মানে তো সে খুবই কি বলে টপ মোস্টে, মানে হয় বাঁচার মতো বাঁচন হলে বাঁচারই দরকার নেই টাইপের তার ফিলসফি। তো এই জন্য এই বইয়ের যে লেসন্সগুলা, এটা কি সার্বজনীনভাবে প্রযোজ্য হবে, নাকি আমাদের ডিসক্লাইমার দেওয়া উচিত যে এই বই এদের জন্য প্রযোজ্য না? আচ্ছা, ইটস এ বিউটিফুল কোয়েশ্চেন। ফান্ডামেন্টালি একদমই এটা সার্বজনীন না, কিন্তু এখান থেকে যেটা শেখা যায়, মানে আমি যেটা ফোকাস করার চেষ্টা করছি বা করব, বা আমি আমার ক্যারিয়ারে যেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কী কী জিনিস নেওয়া যেতে পারে আমাদের দেশের পার্সপেক্টিভটাকে ইভ্যালুয়েট করে। সেখানে গ্লোবাল পার্সপেক্টিভে যেই লেভেলের কোম্পানি, বাংলাদেশে সেই লেভেলে কোনো কোম্পানি নেই। তো আমরা যদি জির কালচার বা ওইভাবে করে চিন্তা করি, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমাদের দেশের ডেমোগ্রাফি আলাদা, আমাদের দেশের কাস্টমারের সেগমেন্টেশনের বিভিন্ন যে মডেল আছে, ইনকাম লেভেল আলাদা, সেই অনুযায়ী চিন্তা করলে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটি বা অ্যাকশনকে নেওয়া যেতে পারে, তার লাইন অফ থিঙ্কিংকে নেওয়া যেতে পারে। তিনি কীভাবে ওই সিচুয়েশনে কী চিন্তা করেছিলেন, এবং কীভাবে করে একটা কোম্পানিকে একটা ক্রাইসিস মোমেন্টে কী অ্যাকশন নেওয়া যেতে পারে টু সাস্টেইন দ্য হোল মডেল, এই জিনিসগুলোকে নেওয়া যেতে পারে। বাট ওভারঅল জি অ্যাজ এ কোম্পানি স্ট্রাকচারকে আমরা কোনোদিন আসলে রেপ্লিকেট করতে পারবো না, একদম ভুল হবে। অ্যান্ড উনি যেটা করেছিলেন যে 20টা কোম্পানি থেকে এফিশিয়েন্ট 4টা কোম্পানি বা 5টা কোম্পানিকে সিলেক্ট করে সেটাকে প্রায়োরিটাইজ করে দেন বাকিগুলোকে ডিপ্রায়োরিটাইজ করা এবং তারপর কিছুকে বন্ধ করে দেওয়া, এই অ্যাকশনগুলো আমাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, একদমই না আমার সেন্সে। বাট আমি এই জায়গাটাতে মানে একটু আরও প্রশ্নটাকে ন্যারো ডাউন করি, যদি যে কোম্পানিগুলো বিশাল কিছু হতে চায়, যার এসপিরেশন আছে, তাদের জন্য এই মডেল যতটুকু প্রযোজ্য হবে বা তার কথাবার্তা ফিলোসফি, ভার্সাস যাদের অত বড় এসপিরেশন না, ভাই আমি মাঝামাঝি মোটামুটি থাকলে চলে। তো এই দুই ক্লাসের মধ্যে যদি চিন্তা করি আমরা, তো এই বইটা আসলে কাদের জন্য বেশি প্রযোজ্য হবে? এখন পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, আপনি কার কথা বলছেন, কোম্পানি ওনারের কথা নাকি এমপ্লয়ির কথা? কোম্পানি ওনারের জায়গা থেকে যদি বলি, যদি ওনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আপনাকে দেখতে পারতে হবে যে এখানে কিন্তু পার্সপেক্টিভ দুটোই আছে। একজন যে ক্যারিয়ার ডেভেলপ করবে, সে কীভাবে পারফর্ম করতে পারবে সেই জিনিসটাও সে দেখতে পারে। কারণ কিছু জায়গায় কিন্তু আপনি হয়তো বা 2টা ক্যাপ পরে বসে আছেন, আপনার মাথায় 2টা ক্যাপ, একটা ক্যাপ হচ্ছে অ্যাজ এ সিইও, একটা ক্যাপ হচ্ছে অ্যাজ এ ওনার। আপনি কোন ক্যাপ নিয়ে কখন চিন্তা করবেন এবং কোন ক্যাপ নিয়ে আপনি কখন এমপ্লয়ির সাথে কথা বলবেন, এটা কিন্তু আপনার স্ট্র্যাটেজি। কিন্তু এমপ্লয়ি যখন আপনার সাথে কথা বলবে, তখন আপনার সাথে কোন ক্যাপ নিয়ে কথা বলছে, আপনি কি সিইও না ওনার? কারণ কিছু কথা সিইওকে বলা যায়, ওনারকে বলা যায় না, কিছু কথা ওনাকে বলা যাবে, সিইওকে বলা যাবে না। এই ব্যালেন্সটা যে ওই এমপ্লয়ি নিবে, সেটা তো তার একটা ডিসিশনের ব্যাপার আছে। এই ডিসিশনটা সেইখান থেকে হেল্প পেতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওনার কি করবে, ওনার কীভাবে ট্রিট করবে এমপ্লয়িকে, সেই গাইডলাইনটা এখানে পেতে পারে। দৃষ্টিভঙ্গি, কোন সময় কোন জিনিসটা ইউজ করা যেত, আমি সেই গাইডলাইনের কথা বলছি, আমি কনসেপচুয়াল গাইডলাইনের কথা বলছি। বাট আই এম নট টকিং অ্যাবাউট যে এইটা থেকে রেপ্লিকেট করে আপনি একটা মডেল নেবেন, এইটা সাস্টেনেবল না। কারণ ওর স্কেলটাই ডিফারেন্ট, ওর ব্যাপারটাই ডিফারেন্ট। ওনারা যেভাবে কাজ করেন বা যেই সিচুয়েশনে, আমি কিছু আমার এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি নর্থ আমেরিকায় ছিলাম কিছুদিন, সো ওদের ব্যাপারটা আলাদা। ওরা জাইগান্টিক জিনিস নিয়ে চিন্তা করে, ওরা অনেক বড়, আসলে এই ব্যাপারটা কিন্তু তাই যে ওরা কিন্তু ছোট কোনো কিছু দেখতে পারে না, সব কিছুই বড় বড়। সো ওদের প্রায়োরিটি সাইজও বড়। সো তার মানে আমরা এখানে দর্শকদের হয়তো এই কথাটা বলতে পারি যে ভাই মুখস্থ বিদ্যার দিন শেষ, মানে আমি মুখস্থ করলাম, কপি করলাম, এটা হবে না। যে কোনো বই থেকে আসলে আমার জিনিসটার এসেন্সটা নিতে হবে, আমাকে আমার মতো করে চিন্তা করতে হবে, অ্যান্ড দেন আমাকে আমার মতো করে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েল, ভেরি গুড। সো ভাই এরপরে আমি যে পয়েন্টটাতে যেতে চাই, লাস্ট কোয়েশ্চেনটার সাথে কানেক্ট করে, যে সে সিইও হওয়ার পর ডিসিশন নিল যে বিজনেসগুলা আমাদের 1 বা 2 হওয়ার মতো না, যেগুলো হয়তো চলবে, প্রফিট করবে, বাট বেস্ট বা সেকেন্ড বেস্ট হবে না, সেই বিজনেসগুলোকে সে শাটডাউন করে দেওয়ার একটা প্ল্যান নিল। এবং বইতে যেটা আমি দেখলাম বোধ হয়
প্রায় 71টা বিজনেস উনি বন্ধ করে দিচ্ছেন, 71টা বিজনেস বা প্রোডাক্ট লাইন বন্ধ করে দিচ্ছেন, এবং ওগুলো বোধহয় অ্যারাউন্ড $500 মিলিয়ন সেল করছেন। মানে ওর বিজনেস স্কেলে $500 মিলিয়ন ইজ নট এ বিগ অ্যামাউন্ট, যেখানে সে এত বিলিয়ন ডলার ডিল করে। বাট এই যে তার একটা ডিসিশন, এটা তো খুবই কঠিন একটা ডিসিশন, মানে সিইও হওয়ার ইমিডিয়েট পরপরই এতগুলো বিজনেসকে শাটডাউন করে দেওয়া। এই জিনিসটাকে প্রথমত আপনি কিভাবে দেখেন, আর দ্বিতীয়ত এই সাহসটা করাটা আসলে আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে জ্যাক ওয়েলস বলেই সম্ভব, নাকি আরো মানুষ এত সাহসী হতে পারে? ইটস অ্যানাদার নাইস কোয়েশ্চেন। থিং ইজ, আমি এটাকে দুইভাবে দেখি। একটা হচ্ছে ও সিইও হিসেবে কি ডিসিশনটা নিচ্ছে, ওর ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে ও কনফিডেন্ট, ও কি করতে যাচ্ছে ও পরিষ্কার জানে। অ্যাজ এ গ্রুপ সিইও আমি এই কোম্পানিগুলোকে বন্ধ করব, বাকি কোম্পানি দিয়ে এই কোম্পানি থেকে যে রেশনাল যে রেজাল্ট আসছে আমি বাকি কোম্পানি থেকে সেটা আমি মিট করে দেবো। বোর্ড ইজ হ্যাপি, তুমি বন্ধ করো না খুলো, এটা তোমার ব্যাপার। কারণ বোর্ড থেকে ওকে ওই ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছে, এবং হি ইজ কনফিডেন্ট এনাফ টু প্লে দ্যাট গেম, অ্যান্ড হি প্লেড ইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট সাকসেসফুলি। এটা একটা পার্সপেক্টিভ। আমি উল্টা দিক থেকে আসেন, আমি যদি উল্টা দিক থেকে দেখি যে ওই কোম্পানিগুলো যেটা তুমি বন্ধ করলেন ওটা তো কেউ কিনেছে, ওর জন্য এটা কী তাহলে? ও কেন কিনলো? কারণ ও জানে ওটাকে বড় করতে পারবে, এবং ওর অ্যাসপিরেশন আছে এবং ফোকাস আছে ওই কোম্পানিগুলোকে নিয়ে সেই জিনিসটা করতে পারবে। জির ওই অ্যাসপিরেশনটা নাই। আমি এটা সবসময় এমপ্লয়ি পার্সপেক্টিভ থেকে বলি একটা, যে আজকে আমি বাংলাদেশের এক্সাম্পল বলি, ধরেন রকমারিতে যে এমপ্লয়িটা কাজ করছে সে হয়তো বা রকমারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কিন্তু সেই রিসোর্সটা আসলে অন্য একটা কোম্পানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, রাইট? তো ওই বিজনেসটা আসলে অন্য কোনো কনগ্লোমারেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, নট ফর জিই। সেইটা সে যে ধরতে পেরেছে এবং সে যে বন্ধ করে দিয়েছে এবং তাকে যে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু বোর্ডও মানে ক্রেডিট গোজ টু বোর্ড অ্যাজ ওয়েল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওর উপরে ট্রাস্টটা রেখে যে করতে পেরেছে। সে যে ট্রাস্ট করতে পারার ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার কাছে, যে যেই সিইওর উপর ট্রাস্ট করতে পারছে এবং দে আর অ্যাকচুয়ালি ট্রাস্টিং হিজ অ্যাসপিরেশন এবং তার উইজডমটা, যে ও আসলে এটা পারবে এবং ও যেটা বলছে আমরা ধরে নিচ্ছি যে সে ঠিক কথা বলছে। তো এই জায়গাটাতে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটাকে আমি বলা যেতে পারে যে ইফিসিয়েন্সি ইনক্রিজ করা, ওইটা বলা যেতে পারে যে আমার দৃষ্টিতে যেগুলো নট দ্যাট এফিশিয়েন্ট, অথবা আমার কোর ভিশনের সাথে যেটা অ্যালাইনিং না সেটাকে কাটছাঁট করা। সেকেন্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনার ক্যারিয়ার থেকে আমি একটু জানতে চাই, যেহেতু আপনি এতগুলো অনেক সাকসেসফুল কোম্পানির মধ্যে দিয়ে আপনার অনেক সাকসেসফুল একটা ক্যারিয়ার, এই জায়গাতে আপনি কি এরকম কোনো কিছুর এক্সপেরিয়েন্স করেছেন কিনা, অর আপনার কোনো ডিসিশনসগুলা এটার সাথে কানেক্ট করেন কিনা? ফার্স্ট অফ অল, আমার সব সাকসেসফুল না, আমার দুই একটা আনসাকসেসফুল প্রজেক্ট আছে, বাট যে কটা জিনিস আমি সাকসেসফুল করতে পেরেছি বলে আমি মনে করি সেক্ষেত্রে এই পয়েন্টটা খুব কাজে লেগেছে। সেটা হচ্ছে যে বোর্ড বা আমার টপ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে আমার প্রতি ট্রাস্টটা, দ্যাট হেল্প মি অলট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার উপরে কিন্তু উল্টা দিক থেকে রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আই এম রেসপন্সিবল ফর ডুইং এভরিথিং। আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিছে, সো আই হ্যাভ টু মেক ইট সাকসেসফুল। এই যে ইয়েটা, থ্রাস্টটা বা এইটা আমি পেয়েছি অনেক জায়গায়। আমি মনে করি ওই দিক থেকে আমি ফরচুনেট, এবং কেউ এসে আমাকে জিজ্ঞেস করেনি প্রতিদিন যে এটা কি হলো, নো ইটস নট। আর ভিশনের সাথে অ্যালাইনিং, যেটা যে ভিশনের সাথে অ্যালাইনিং না, এটা বাদ দেওয়াটা বড় ওয়াইজ। সেই জায়গাটায় আমি কামিং টু দ্যাট পয়েন্ট। এটা ধরেন আমরা কি করি, আমরা ধরেন প্রতিটা বছর শেষ হলে একটা প্ল্যান করি। একটা প্ল্যান হচ্ছে হলো 5 ইয়ার্স এ বিজনেস প্ল্যান, আরেকটা হচ্ছে হলো প্রতি বছরের মার্কেট প্ল্যান। তো প্রতি বছরের মার্কেট প্ল্যানের প্রসেসটা যখন বছর ওয়াইজ রান করে তখন কিন্তু আমাদের পজিশনিংটা ফাইনাল হয়। তো ওই পজিশনিংগুলো যখন কয়েক বছরে ফাইনাল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এই কোম্পানিটা আসলে কতদূর পর্যন্ত যাবে, এবং ওই যাওয়ার সাথে এই পিলারগুলো যখন আমরা কম্পেয়ার করি তখন দেখি যে কিছু জিনিস আসলে আমাদের দরকার নেই, ইটস রিডান্ডেন্ট। এখানে এই প্রসেস কোয়েশ্চেনের মধ্যে এই প্রসেস কোয়েশ্চেনও কিন্তু থাকে, which business you will run in future and which business you are not going to run in future. It's a part of a process question. সেই প্রসেস কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু সে ডিফাইন করে নিয়েছে একটা সময়, আমি এটা রান করব। এটা আমার টোটাল এসেন্সের সাথে যায় না, আমার কেমিস্ট্রির সাথে যায় না, বা আমার ফিউচার অবজেক্টিভের সাথে যায় না, আমার এটা দরকার নেই। ইটস এ গুড বিজনেস প্রবাবলি, বাট নট ফর মি। এই ডেফিনেশনটা আর্টিকুলেট করে বোর্ডকে বুঝিয়ে ইমপ্লিমেন্ট করা, দ্যাটস দ্য বিউটি অফ জ্যাক ওয়েলস।
ওকে, আর এইখানেই আমি একটু কানেক্ট করতে চাই যে আমাদের যারা এখন স্টার্ট আপ ওনার্সরা আছে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে, সো আর্লি স্টেজে দেখা যায় যে সবার ভিতরে এরকম একটা উন্মাদনা কাজ করে যে একসাথে 3টা 4টা 5টা 7টা আইডিয়া নিয়ে কাজ করা, বা আমার আর্লি ক্যারিয়ারে ওরকম একটা আমার ছিল, টেন্ডেন্সি ছিল, যদি সেটা অনেকটুকু আমি রেকটিফাই করার চেষ্টা করেছি। সেখানে আপনার সাজেশনটা কি থাকবে? সাজেশন যদি বলি, আমার মনে হয় যে আসলে আইডিয়া ইজ নাথিং ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইমপ্লিমেন্ট দিস। সো ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা যদি না জেনে আপনার কোনো আইডিয়া আসলে লাভ নেই, এটা হচ্ছে আমার কথা। বিউটিফুল আইডিয়া, মানে যেটা বললেন যে এটা আমি পারবো কিনা, আমি এক্সিকিউট করব, এবং আসলে ইমপ্লিমেন্টেশনের ক্যাপাসিটি আছে কিনা, মার্কেট রেডি কিনা, মার্কেট কি জানে কিনা, মার্কেট কি বোঝে কিনা। আপনি মার্কেটে একটা জিনিসের কোনো ডিমান্ড নাই, আপনি এখন লঞ্চ করলেন, আপনার কি এটা সাস্টেনেবল না, তো তাহলে ওই স্টার্ট আপ বা ওই ইনিশিয়েটিভের মানেটা কি? ও মনে করলো যে 5টাই মার্কেট আছে, 5টাই খুব ফ্যান্টাস্টিক আইডিয়া, এবং নিজেকে সুপারম্যান মনে করলো যে আমি 5টাই রান করতে পারবো। রাইট, এটা তো হতে পারে না। আমি ফার্স্ট এটাই বলতে চাচ্ছি যে আপনার কাছে একটা বিউটিফুল আইডিয়া আছে যে এইটা আসলে কাজ করে, কিন্তু এই রুমের বা এই আমার আপনার মধ্যে হয়তো কাজ করে, আপনার মানে অ্যাজ এ কাস্টমার আমি আর আপনি যদি সেই কাজটা করি, তাতে কি বিজনেস ফিজিবল না? তার মানে কি হচ্ছে, মার্কেটটা আছে কি না ওই স্পেসিফিক ইনিশিয়েটিভের উপরে, সেটা আমার দেখাটা খুব জরুরি। সেটা দেখতে হলে আপনার সেগমেন্টেশন মডেলটা বুঝতে পারতে হবে যে এই কোন সেগমেন্টেশনের মডেলে কী পরিমাণ ডিমান্ড আছে, অ্যাড্রেসেবল মার্কেট কি, এই প্রোডাক্টটা আসলে কতটুকু আমি নিতে পারবো, কত কস্টে, অ্যাকুইজিশন কস্ট কত, ইনভেস্টমেন্ট কস্ট কত, এবং রেভিনিউ আমার কী আসবে, কতদিন আমার যেটা মিলবে। এই যে প্ল্যানিংয়ের যে বেসিক পার্টটা যদি কমপ্লিট না হয়, আমার মনে হয় কোনো ইনিশিয়েটিভ যত ইন্টেলিজেন্ট এবং ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভই হোক, এটা নেওয়া উচিত না। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। আই মাইট বি রং, বাট এটা তো কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, কিন্তু বুদ্ধিমানের কাজ না এটা করা, যদি সেরকম সাপোর্ট না থাকে বা সেরকম মানি ইনজেক্ট করার পিছনে ক্যাপাসিটি না থাকে অন্য কোনো গ্রুপের, যে যতদিন দরকার হয় আনলিমিটেড অ্যামাউন্ট অফ মানি আই এম গিভিং ইট টু ইউ, দেন ডু ইট, নো প্রবলেম। কারণ আপনার তো রেভিনিউ চিন্তা নাই, তাহলে আপনি সাস্টেন করবেন। একটা সময় যে আসবে, ইয়াস এই বিজনেস আছে। আর এখন বিজনেস বাংলাদেশের পার্সপেক্টিভ, দুনিয়ার পার্সপেক্টিভ থেকে দুটো জিনিস হচ্ছে, একটা হলো ভ্যালু বেসড বিজনেস, আর একটা হচ্ছে পিএনএল বেসড বিজনেস। সো আপনার অনেক কোম্পানি আছে যে পিএনএল আসলে নেগেটিভ, কোম্পানির ভ্যালু অনেক বড়। সো আপনার বিজনেসটা কি এটা যদি বুঝতে পারেন, তাহলে হয়তো আপনি নিতে পারেন, কারণ এটা আপনার লাভ হচ্ছে না, কিন্তু ভ্যালু তো অনেক বড়। স্টার্টআপ গেম তো এখন সেগুলোর মধ্যেই আছে, যে এক্স্যাক্টলি জাস্ট ভ্যালুয়েশন। হ্যাঁ, ভ্যালুয়েশন একটা সময় কিন্তু আসবে, ও পিএনএল প্রফিট এবং মানে প্রফিটেবল হতে হবে তাকে, ম্যাসিভ, ওইটার উপর বেস করে। এইটা ফান্ডামেন্টালি আমি মনে করি এই গেমটা ডিপেন্ডস অন ডেটা, ডেটা জেনারেট হচ্ছে। যাক, তাহলে আমি একটু নেক্সট পয়েন্টে মুভ করতে চাই। তবে এইখানকার যদি আমি আমার টেকটা বলি, সামারিটা বলি, সেটা হচ্ছে যে মানে আমরা যখন যেরকম মনে করি যে অনেক আইটেম হলে, অনেক ফিচার হলে সাকসেস, অ্যাকচুয়ালি না। জ্যাক বরং এখানে দেখাইছে যে না, অনেক ফিচার্স না, অনেক আইটেমস না, বরং তুমি সেটাকে আরো ছোট করো, যেখানে তুমি কনফিডেন্টলি প্লে করতে পারবা, যেটা তোমার সাথে অ্যালাইন করে, তুমি তোমার পুরো এনার্জি ওখানে ইনভেস্ট করো। সো এটা আমার টেক আর কি, আমি যেভাবে আমি বুঝছি আর কি। আপনার জন্য এই ব্যবসাটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, হ্যাঁ, আপনার কোর কোম্পানির যে পজিশনিং এবং এসএস এর সাথে যায় কিনা, এটাকে বুঝে নিয়ে আপনাকে ব্যবসাটাকে ডিফাইন করা। রাইট, ওকে। সো এরপরে আমি যে পয়েন্টটাতে যেতে চাই সেটা হচ্ছে যে জ্যাককে নিয়ে 1984-এ ফরচুন ম্যাগাজিন তাকে শিরোনাম দিল টাফেস্ট বস ইন আমেরিকা, এবং সেটা একটা কনটেক্সট ছিল যে প্রথম 5 বছরে সে প্রায় 1,18,000 লোকরে ছাঁটাই করছে, মানে বিগ ব্যাপার, মানে ছাঁটাই করছে এত লোক প্রায়। এবং তখন তার নাম হলো নিউট্রন জ্যাক, যে সে নিউট্রন মানে একদম কোর, কি যেন একটা কথা প্রচলিত ছিল যে মানে মানে ঠিক আছে ছাঁটাই করছে, বাট সে বিল্ডিংটাকে ইনট্যাক্ট রাখছে, যে কোর জিনিসটাকে ঠিক রাখছে, সো দ্যাট এত আইটেম নিয়ে খেলতে গিয়ে ইনএফিশিয়েন্ট হয়ে পুরা জিনিস কলাপস না করে। তো এই যে টাফেস্ট বস ইন আমেরিকা, অথবা তার যে এরকম একটা লিন থিঙ্কিং, তো এটা তো অনেক ক্ষেত্রে অনেক ডেঞ্জারাস দিকেও টার্ন নিতে পারে, তাই না? তো আপনি যখন এই অংশটুকুতে গো থ্রু করছেন, তখন আপনার ভিতরে কীরকম অনুভূতি হয়েছে? প্রথম অনুভূতি আমার এইটার ব্যাপারে যেটা হয়েছিল, যে সেটা হচ্ছে যে ওই যেটা আপনাকে একটু হিন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে সব এমপ্লয়ি সব অর্গানাইজেশনের জন্য সুইটেবল না। ও পারফর্মার হোক বা না হোক, ওর পারফরমেন্স বা ওর কোম্পানির প্রতি ডেডিকেশন হয়তো ওই কোম্পানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। এটা যদি কোনোভাবে প্রফেশনাল এইচআর বুঝতে পারে, তাহলে তার সাথে একটা ডিসিশনে চলে যেতে হবে।
ওর তার গ্রুপে তার সাথে যায় এরকম কোনো যদি সিমিলার কোনো বিজনেসের সাথে অ্যাটাচমেন্ট থাকে তাহলে সেখানে ট্রান্সফার করতে পারতে হবে। ওর এইভাবে করে গ্রুপগুলোকে অ্যাসাইন করা যে কে কী রকম, তাকে আমরা যেরকম কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট করি না, কাস্টমারকে আমরা ডিফাইন করি, এমপ্লয়ি কিন্তু সেম। আপনাকে এমপ্লয়িকেও কিন্তু একটা লাইফ সাইকেল ম্যানেজমেন্ট করতে হবে, কাকে দিয়ে আসলে কী হবে এবং কে কতটুকু করতে পারবে এবং কাকে কোন জায়গা পর্যন্ত নার্চার করলে কে কোন ডেফিনিশনে যাবে। তো এই আমার ধারণা জ্যাক এই প্রসেসটাই ফলো করেছে, যে কাকে দরকার জির জন্য এখন, কাকে দরকার জির জন্য ভবিষ্যতে, সেইভাবে করে একটা ডিসিশন নেওয়া। কারণ ম্যান পাওয়ার ইজ এক্সপেন্সিভ, এবং এই কলটা করতে পেরে তার যে সে সেভ করেছে, বাকিদের দিয়ে এই কাজটা তো সে শেষ করেছে, রাইট? এবং শেষ করার যে এই যে এফিসিয়েন্সি, যে কলটা এটা নিতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি মনে করি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে এইটা আমাদের হালাল ইনকামের একটা পার্ট। আমি যদি কোনো মানুষকে তাকে সময় মতো বলতে না পারি যে তোমার জব ইজ নট রিকোয়ার্ড, তাহলে হয় আমি অর্গানাইজেশনের সাথে বেইমানি করছি, ওর তার ক্ষতি করছি। কারণ সে যে জায়গায় যেয়ে তার ক্যারিয়ারটা গ্রুম করতে পারতো, তাকে সেই স্কোপটা আমি দিচ্ছি। আমি এটা দুই দিক থেকে চিন্তা করি, এবং চিন্তা করি এটা আমার কাছে মনে হয় ইট ইজ মাই রেসপন্সিবিলিটি ফর দ্য অর্গানাইজেশন অ্যান্ড ফর দ্য এমপ্লয়ি টু টেক এ ডিসিশন। তাকে আসলে এই জিনিসটা বলতে পারতে হবে। এটা এই বলার প্রসেসও অনেকগুলো আছে, কিভাবে বলা যায় যে তুমি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বা তোমাকে এই জিনিসটা করতে পারতে হবে ফর দ্য সেক অফ দ্য অর্গানাইজেশন। এইটা আসলে লিডারের কল, দ্যাট কল হি টুক, অ্যান্ড ফ্রম দ্যাট পার্সপেক্টিভ বলা যায় যে হি ইজ সো, আমি বলি না যে অতখানি টার্মটা যেটা ইউজ করছেন আর কি, যে টাফেস্ট বস, আমি ওইভাবে বলবো না, আমি বলবো সবচেয়ে রেশনাল বস, এই সেন্সে যে সে বুঝতে পেরেছে যে কোন সময় কাকে দরকার কাকে দরকার না। হ্যাঁ, মানে এইখানেই হচ্ছে যখন এটা নিয়ে অনেক বিতর্ক হয় তখন অনেকগুলো প্যারাডক্স আসে আলোচনায়। যেমন আমি ওখানে দেখছি, যেমন একটা ছিল যে সে এতগুলো কোম্পানি বন্ধ করে দিল যেগুলো ইভেন মানে চলার মতো বা রেভিনিউ জেনারেট করতেছিল, $500 মিলিয়ন 71টা বন্ধ করে দিয়ে সে আবার হেডকোয়ার্টার সুন্দর করে বানাচ্ছে, বিল্ডিংয়ের পেছনে ইনভেস্ট করতেছে। সো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো। দেন আবার আসলো যে আমি চাই আমার প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট কম দামে মানুষের কাছে বিক্রি হোক, তাহলে আমার ওএস কস্ট কম হওয়া লাগবে, হোয়ারএজ আমাকে বেস্ট পিপল হায়ার করতে হবে যাদেরকে আমার অনেক টাকা দিয়ে রাখতে হবে। এক্স্যাক্টলি। তাহলে অনেক টাকা দিয়ে যদি লোক রাখি, আবার প্রোডাক্ট কস্টিং আমার কম হইতে হবে, তো এটা তো কন্ট্রাডিক্টরি। সো আমি কীভাবে করবো? আবার ইস্যু আসলো লং টার্ম ভার্সেস শর্ট টার্ম। শর্ট টার্মের রেজাল্ট দেখানোর জন্য আমি এমন সব কাজ করলাম, লং টার্ম আমি ভুলে গেলাম, লং টার্মে গিয়ে ডুবে গেল। আবার লং টার্ম নিয়ে আমি এমন কাজ করা শুরু করলাম, শর্ট টার্মের সমস্ত কিছু ভজঘট লেগে তার আগেই আমি মারা গেলাম। তো এগুলো এক একটা প্যারাডক্স। অ্যান্ড আরেকটা প্যারাডক্স আসলো যেটা হার্ড ভার্সেস সফট, যে সে টাফেস্ট বস, ওয়ারএজ হচ্ছে সে যখন আবার এরপরে যে আলোচনাতে যাবো আমরা পিপল ফ্যাক্টরি, যে সে এত বেশি পিপল ওরিয়েন্টেড ছিল। সো পিপল ওরিয়েন্টেড মানে তো সফট অনেক কিছু, মানুষের এমপ্যাথি, তাকে বুঝতে হবে, ইন্সপায়ার করতে হবে। তো এতগুলো প্যারাডক্স, তো মানে এই জায়গাটাতে আমার একটা কমেন্ট হচ্ছে যে মানে ব্যবসা রান করা অথবা ক্যারিয়ারে সাকসেসফুল হওয়া, এটা তো ডেফিনেটলি নট এ ইজি জব। মানুষকে এত বৈপরীত্যের ভিতর দিয়ে রান করতে হয়, যেটা একটা পিকচার এখানে আসছে। তো এই বৈপরীত্যগুলো তো অ্যাকচুয়ালি আপনার লাইফেও বিভিন্ন স্টেজে পার করতে হয়েছে। আমি দুইটা প্রশ্ন মিলিয়ে করতে চাই। এখন জ্যাকের এই সিচুয়েশনগুলোতে ও কিভাবে ব্যালেন্স করে চিন্তা করলো, আর আপনারও লাইফ থেকে আমি কিছু এক্সাম্পল জানতে চাই যে এরকম এই বৈপরীত্য অথবা এরকম সিমিলার বৈপরীত্যের ভিতরে আপনি কিভাবে রান করেছেন বা নেভিগেট করেছেন। মানে অনেক কঠিন প্রশ্ন। তো জ্যাকের বইয়ের পার্সপেক্টিভ থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে, একটা হচ্ছে আপনি কি আসলে কম দামি এমপ্লয়ি দিয়ে আপনার প্রোডাক্টটাকে একটা ম্যাচিউর জায়গায় নিয়ে যেতে চান, নাকি বেশি দামি এমপ্লয়ি কম মানুষ দিয়ে প্রোডাক্টটাকে ম্যাচিউর করতে চান। ও এখানে দুইটা লাইন ধরেন, আমার কাছে দুইটা রাস্তা আছে। হি টুক দ্য সেকেন্ড কল, যে আমি বেস্ট রিসোর্স দিয়ে কম দিয়ে, এক্সপেন্স দিয়ে কিন্তু সে চিন্তা করে নাই, সে মেইনলি চিন্তা করেছে আরওআই, রিটার্ন। এক্স্যাক্টলি, অ্যান্ড কোয়ালিটি। আমি কম মানুষ দিয়ে বেশি বেতন দিয়ে আমি কি রেজাল্ট আনছি, আর বেশি মানুষ দিয়ে কম বেতন দিয়ে আমি কি রেজাল্ট আনছি। দুইটা পার্সপেক্টিভ, দুইটা রাস্তা। ও হি টুক দ্যাট, বেশি বেতন দিয়ে কম মানুষ দিয়ে আমি একটা যে রেজাল্টে যাচ্ছি এই লাইনে সে গেছে। সেই কারণে সেকেন্ড অপশন, যেটা অনেক মানুষকে
ফায়ার করার যে পার্সপেক্টিভটা চলে এসছে। তার মানে এই না যে কিন্তু সে অনেক টাকা সেভ করছে ফ্রম ওপেক্স, ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে, কারণ সে কিন্তু বেশি টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফান্ডামেন্টালি সুবিধা হচ্ছে কোন জায়গায়, আপনি যাকে যখন ম্যানেজ করবেন, ম্যানেজ করতে তার কাছে অনেক ইজি না, অনেক ইজি। আপনি অনেক মানুষের রেসপন্সিবিলিটি যেটা নেবেন অনেক টাফ সেটাকে ম্যানেজ করে। সে এই কলটা নিয়েছে, এটা দিয়ে যে হতো না তা কিন্তু না, কিন্তু ম্যানেজেবিলিটি পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা আসলে কি, ও কিন্তু ম্যানেজেবিলিটি পার্সপেক্টিভ থেকে এসছে। সেক্ষেত্রে আবার একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে না, যে বেশি ট্যালেন্টেড লোকজন ম্যানেজ করা কঠিন, এদের আবার 100 রকম ইগো থাকে, টিম ওয়ার্ক করতে পারে না, এটা সব একই টিমে অনেকটা মেসি রোনালদো সবাইকে নিয়ে টিম ফর্ম। কিন্তু বার্সেলোনা কিন্তু আছে, আচ্ছা, বার্সেলোনা কিন্তু আছে, তাদের রেজাল্ট কিন্তু সে একটা হাইটে নিয়ে যেতে পারে। আমি মনে করি এই ক্ষেত্রে প্রথমটা আমি হলো জ্যাকের কলটাই নিতাম, কারণ হচ্ছে ওইখানে যে কম্পিটিশনটা আছে ইন্টেলেকচুয়াল লেভেলে, সেই কন্টেকচুয়ালে ওই কম্পিটিশন থেকে যে রেজাল্টটা বেরোবে, এই অনেক মানুষের কম্পিটিশন থেকে ওই রেজাল্ট আসলে এখানে আমি কিন্তু এইভাবে কানেক্ট করতে চাচ্ছি আপনার এই পয়েন্টটা থেকে, ভিশনের সাথে অ্যালাইনমেন্ট। যখন সে ভিশন নিল যে আমাকে 1 বা 2 হইতে হবে, জাস্ট কোনো রকম লিগে টিকে থাকা না, তাহলে আমার বেস্ট প্লেয়ারদেরকেই দিয়ে আমার আইদার এটা পারতে হবে, আদারওয়াইজ আমার এই ভিশন রাখার কোনো দরকার নেই। এক্স্যাক্টলি। এবং কম্পিটিশন, ধরেন কম্পিটিশনটা কিন্তু টিম ওয়ার্কের পার্ট, ইটস নট এ নেগেটিভ কম্পিটিশন। ওকে, আপনার সাথে আমার যদি 2 জন ইন্টেলিজেন্ট টিম মেম্বারের ডিসকাশনের লেভেল আর 6 জন এভারেজ পিপলের ডিসকাশন লেভেল কিন্তু একরকম হবে না, রাইট, কোনোদিন হতে পারে না। আমি অনেক বড় টিম চালিয়েছি, এখনও ধরেন আমার টিম মেম্বার আমার কোম্পানিতে 300, আমার নিজের কোম্পানিতে আছে 600। সো ধরেন বিকাশের কথাই যদি বলি, বিকাশে আমার টিম মেম্বার ছিল অ্যারাউন্ড 400-র মতো। ইন্টেলিজেন্ট টিম চালানোর মজাটা ডিফারেন্ট। সো ওয়েদার দে আর এক্সপেন্সিভ অর নট, তাদের আউটপুটটাই ডিফারেন্ট হবে। অ্যান্ড এভারেজ টিমও আমি চালিয়েছি, তাদের আউটপুটটাই ডিফারেন্ট। টোটাল ডিপেন্ড হচ্ছে আপনি কোন কলটা নেবেন। আর এটা কিন্তু দেশ ওয়াইজ ভ্যারি করে। আমেরিকার মতো দেশে ও হয়তো বা হায়ার করতে পারছে, পয়সা দিলে সে ভালো রিসোর্স পাচ্ছে। এটা আপনি বাংলাদেশে করতে চান, আপনি পারবেন না, পসিবল। মানুষই তো, রিসোর্সই তো। ধরেন আমি যদি এখনই একটা কাজের জন্যে 100 ডেভেলপার চাই, আমি পাবো না। খুব ভালো স্ট্রাইকিং এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের স্যামসাং যখন অফিস করলো, প্রথম বছর ওর 400 ইঞ্জিনিয়ার নেওয়ার টার্গেট ছিল। ওর তো বাজেটের সমস্যা নাই, ওরা অনেক কষ্ট করে 100-র উপরে উঠাইতে পারে, লাস্ট পর্যন্ত টিমটা ইন্ডিয়াতে নিয়ে চলে গেছে ওরা, এখানে অপারেশনটা রান। সো এই জিনিসটা বুঝতে পারাটা শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে সবার বুঝতে পারতে হবে। কেন চায়নাকে কেউ ফেলতে পারবে না? জাস্ট বিকজ অফ দিস। চায়না যদি কোনো একটা স্পেসিফিক সেগমেন্টে 1000 ইঞ্জিনিয়ার চেয়ে একটা স্টেডিয়াম ভর্তি করে ফেলতে পারবে, এটা অন্য কোনো দেশ পারবে? ইম্পসিবল। সো ইউ ক্যানট, মানে কালকেই বললাম চাইনিজ প্রোডাক্ট বর্জন করলাম, ধরেন কথা বলুন, এটা পসিবল না। মানে অন্য কেউ এটা ইয়ে করতে পারবে, কারণ প্রোডাক্টের প্রাইস তাহলে বেড়ে যাবে। তো সেই পার্সপেক্টিভ থেকে উনি ওই কলটা নিয়েছেন যে কোয়ালিটি, পেমেন্ট এবং ওইটার যে এন্ড রেজাল্ট, ওনার লাইনটা হচ্ছে এইটা দিয়ে সম্ভব। এই এভারেজ পিপল দিয়ে আমি এটা করতে চাচ্ছি না। এবং আপনি অ্যাজ ইউ সেড কারেক্টলি, যে কোম্পানি এসেন্স এবং অ্যাসপিরেশন অ্যান্ড ব্র্যান্ড পজিশনিং পার্সপেক্টিভ থেকে এটাই তার দরকার, তাকে তিনি এইভাবেই ব্র্যান্ড করতে চান। সাথে আমার যে প্রশ্নটা ছিল যে এই যে প্যারাডক্সগুলো আমি বললাম, এই ধরনের কোনো প্যারাডক্স আপনার লাইফের মধ্যে থেকে যদি কোনো, অফকোর্স প্রতিদিনই আমি ফেস করছি। এখন এক্সাম্পল যদি আপনি শেয়ার করেন। আমার ডাইরেক্ট বললে একটু খারাপ শোনাবে, বাট আমার এটা চ্যালেঞ্জ প্রতিদিনের, যে এবং আমার টিমকে আমি প্রতিদিনের বোঝানোর চেষ্টা করি যে তোমাকে সামটাইম যদি কেপেবল লিডার হতে হয়, সো ইউ হ্যাভ টু নো হাউ টু টেল ইয়োর টিম দ্যাট ইউ আর নট রিকোয়ার্ড, you need to go to that kind of industry, not in this industry. Because এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য না। আপনি খুব ভালো রিসোর্স, নো ডাউট অ্যাবাউট ইট, বাট আপনি এই ইন্ডাস্ট্রির জন্য না, আপনার উচিত ওই অন্য যে প্যারাডক্সগুলো আছে ওখান থেকে যদি আসেন, যে লং টার্ম ভার্সেস শর্ট টার্ম, বা ধরেন এই ধরনের অন্য যে পরস্পর লং টার্ম ভার্সেস শর্ট টার্মের ব্যাপারটা আসলে টোটালটাই হচ্ছে, আমার কাছে লং টার্ম অ্যান্ড শর্ট টার্মটা একদমই ইম্পর্ট্যান্ট না। এই কারণ আমরা যখনই বছরের প্ল্যানটা ফাইনাল করি, আমি জানি আমার লং টার্ম কোনটা, শর্ট টার্ম কোনটা। লং টার্ম হচ্ছে সেটাই যেটা আমার 5 বছরের পরের চিন্তা, আর শর্ট টার্ম হচ্ছে যেটা আমার উইদিন দিস ইয়ারের চিন্তা। সে ঠিক আছে, বাট হচ্ছে লং টার্মকে স্ট্রেংথেন করতে গিয়ে ধরেন বাজেটের তো একটা কনস্ট্রেইন আছে। জি, শর্ট টার্মে আমার বাজেট হয়তো কমিয়ে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে, অর লং টার্মে ইনভেস্টমেন্ট কমিয়ে শর্ট টার্মে বেশি ইনভেস্ট করতে হবে। তো এরকম কেসগুলোতে তখন মানুষ আসলে কিভাবে ডিসাইড করবে? ওই যে আমার কাছে মনে হয় আপনাকে যদি আমি এভাবে বলি, আমি যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে প্রায়োরিটি সিকোয়েন্স অ্যান্ড প্রপোর্শনের আমার ব্যালেন্সটা আনতে পারাটা আমার জন্য খুব জরুরি হয়ে যায়। যে এই মুহূর্তে আমার প্রায়োরিটি কোনটা, এই মুহূর্তে কোনটা আসলে রেজাল্ট দিবে এবং কোনটাকে আমি বলতে পারবো যে আমার পিএনএলকে হেলদি করবে ফিউচারে।
ধরেন আমি যে এখন আমি ডিটেল না বলে জাস্ট বলি আমার এখন কোম্পানির যে স্ট্রেংথ সেই কোম্পানির পার্সপেক্টিভ থেকে আমি জানি এই বিজনেসটাকে আমি এই পর্যন্ত নিয়ে যাব, ইটস আ শর্ট টার্ম প্ল্যান। কিন্তু লং টার্মে আমাকে আরও 2টা ভার্টিক্যাল আনতে হবে। আরও 2টা ভার্টিক্যাল যদি আমি আনতে না পারি তাহলে আমার এখনকার যে শর্ট টার্ম প্ল্যান এটা ফিজিবল হবে না। সো এই ভার্টিক্যাল যেটা আনবো সেটাও কিন্তু লং টার্ম প্ল্যান, এবং এখন যেটা করছি সেটা আমার শর্ট টার্ম প্ল্যান। দুটোকে মিক্সচার করে আমাকে কিন্তু প্ল্যানটা পাস করাতে হবে বোর্ড থেকে, যে আমি এইটা করতে চাচ্ছি 5 বছরে, এই টাকাটা আমার লাগবে, এটাতে আর উই অ্যালাইন, সো দেন উই ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট। তো লং টার্ম এবং শর্ট, যেমন আমি এটাকে আরেকটাভাবে দেখা যেতে পারে, সেটা হচ্ছে লং টার্ম ছাড়া শর্ট টার্ম হবে না, অ্যান্ড শর্ট টার্ম ছাড়া লং টার্ম হবে না। হ্যাঁ, তো দুইটা মিক্সচার করতে পারাটা হলো ম্যাচুরিটি। এইটি হ্যাঁ, মানে এখানে প্যারাডক্সগুলোর আলটিমেট রেজাল্টে মানে অ্যান্সারটাই এটা যে ব্যালেন্স, ওয়্যার ইজ দ্য ব্যালেন্স। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, আমি এটাকে ডিফাইন করি, আমি আরেকবার আর্টিকুলেট করি, সেটা হচ্ছে প্রায়োরিটি, সিকোয়েন্স অ্যান্ড প্রপোর্শনের ব্যালেন্সটা খুব জরুরি, শুধুমাত্র ব্যবসায়িক জীবনে না, পার্সোনাল লাইফেও। তো ওইটা আমি করে দেখেছি যে সব জায়গায় মোটামুটি কাজ করে যদি এটা প্রপার হয়। তো আমাদের প্রায়োরিটি অনুযায়ী আপনি কি 33 করে 100 করবেন, নাকি আসলে কোন জায়গায় 20 করবেন, কোন জায়গায় 40 করবেন, এই কম্বিনেশনটা আপনার উপর ডিপেন্ড করে। এটা আপনার গেম, এটা সিইওর গেম, দ্যাট ইউ হ্যাভ টু ডু। আচ্ছা, এরপরে আমি যে টপিকটাতে যাব, যে টপিকটাতে আমরা একটু বেশি আলোচনা আপনার থেকে চাই, পিপল ফ্যাক্টরি, যেটা বলা হয় যে জ্যাকের থিওরিতে ছিল যে পিপল সেন্ট্রিক, এবং সেখানে মোর ভিগোরাসলি সে যেটাকে নিয়ে আসছে যে ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট। মানে আজকে যেখানে আমরা সব জায়গায় ইকুইটি, ইকুয়ালিটি ইত্যাদি কথা বলতেছি, সবাই সমান সবাই সমান, সেখানে জ্যাক এমনভাবে প্রপোজ করছে যে আমার যারা লোক তাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারা টপে, কারা মাঝখানে, কারা বটমে, এবং লাস্ট পর্যন্ত গিয়ে তো সে ইন্ট্রোডিউস করলো যে টপ 10%কে বাদ দিতে হবে। টপ 10% তো টপ সরি লো বটম 10%, বটম 10% ইয়ে হবে, কি নাম, ইলিমিনেটেড হবে। তো এটা তো কঠিন বিষয়, মানে এটা তো মানে এটা কি বলে জীবন মরণ খেলার মতো। তো এই যে সে পিপল সেন্ট্রিক, তার যে ফ্যাসিনেশন এবং বাট তার রিলেটেড যে থিওরি যে মানুষের মধ্যে ডিফারেন্সিয়েট করো, এই পুরো জিনিসটা নিয়ে আপনার একটু আমি ডিটেলে ইয়ে চাই। ওকে, ডিটেইলে যদি বলি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক ফর মি। মানে আমি এটার ভিতর দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে যাব। ফান্ডামেন্টালি আমি বিশ্বাস করি ওর এখানে যে ফর্মুলাটা, এটা আসলে আমার ধারণা এটা ওর ইনভেনশন না, এটা আসলে ওয়ার্ল্ডে অনেক জায়গায় ইউজ হয়েছে, ভাইটালিটি কার্ভ। অ্যান্ড এই ভাইটালিটি কার্ভে বলা হয় যে হলো 20-70-10, দ্যাট ইজ ইকুয়েশন। 20 হচ্ছে পারফরমেন্স, 70 দিয়ে কোম্পানি চলে, 10টাকে বিলো দ্য পিরামিডের বা লো পারফর্মিং 10%। এই 20-70-10-এর ফর্মুলাতে আমি মনে করি এটা ওয়ার্কেবল ফর্মুলা এবং এটা এভাবে কাজ করে। তো আমাদেরকে কী করতে হবে, এটা আমেরিকা না, আমাদেরকে কী করতে হবে, যদি এটা ফলো করতে হয় তাহলে বাংলাদেশের মতো করে সাজিয়ে নিতে হবে। আপনি কিন্তু সবসময়ই ফেলে দিতে পারবেন না, তাকে আপনাকে ওইভাবেই রাখতে হবে, কিন্তু তাকে ট্রেনিংয়ের আওতায় ফেলে দিতে পারে, তাকে ডেভেলপমেন্টের আওতায় ফেলে দিতে পারে, তাকে বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গায় ফেললেন যেটা তার ইন্টারেস্টের পার্ট, সেটার বাইরে কিন্তু করতে পারে না। এরকম অনেক মানুষ আছে কিন্তু শুধু একটা কাজই করতে পারে, আর কোনো কাজ করতে পারে না, তাকে ওই জায়গাটা রেখে দাও, তার কিন্তু ক্যারিয়ার কোনো প্রোগ্রেশনও তার কোনো প্রয়োজন নেই এবং সেটা চায়ও না। তো আপনাকে তাকে আইডেন্টিফাই করতে হবে। তার প্রথম কাজ হলো তাকে আইডেন্টিফাই করা, তার কোন জায়গায় স্ট্রেংথ এবং কোন জায়গায় উইকনেস সেটাকে আইডেন্টিফাই করা, এটা এইচআরের জব, এবং সে ওইটাকে ওই অনুযায়ী তাকে নার্চার করে দেবে, ডেভেলপমেন্টের পার্টে ঢুকাই ফেলতে হবে। আপনি একটা অর্গানাইজেশন ডিজাইন করবেন, তখন আপনাকে যদি অর্গানাইজেশনটা ফাঁকা হয় খুব ভালো, কিন্তু অর্গানাইজেশন যদি ভর্তি হয় আপনাকে যদি রান করতে হয়, আমি মনে করি ইটস ভেরি ডিফিকাল্ট। আমি আমার ক্যারিয়ারে 27 বছর আমি 2বার ফেস করেছি, এখনও যেটা করছি, যে অর্গানাইজেশনটা ভরা, এখানে আমাকে ডিজাইন করতে হচ্ছে, এটা অনেক কঠিন কাজ। আমার মতে ফাঁকা হতো, কিচ্ছু নাই, খুব ভালো হতো, তাহলে আমি আমার মতো করে ডিজাইন করে নিতে পারতাম অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ পজিশনিং, অ্যাসপিরেশন এবং স্ট্রেংথ। কিন্তু এখানে আমার তো অলরেডি আছে, তার মানে ফার্স্টের কাজটাকে আমি তাকে চিনি না, আমাকে তাকে বুঝতে পারতে হবে, এইচআরের পেপার দেখে দেখতে হবে সে আসলে কে, কী করছে এবং সে কী চায়, এবং আমাদের পরবর্তী প্ল্যান অনুযায়ী সে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো এই কাজ করে দেখবেন অনেক ক্ষেত্রে 80%-ই আপনার দরকার নেই। তখন কী করবেন আপনি? তখন হলো যে আপনাকে ওই টাফেস্ট বস উনি যেটা করছেন, আপনাকে কী করতে হবে, আপনাকে কোম্পানিকে সার্ভাইভ করতে হলেই তো এটা করতে হবে, কী হয়ে চলবেন আপনি? You need to be cruel to be kind. এক্স্যাক্টলি। সো এই যে ডেফিনেশনটা ঠিক করা এবং সেই অনুযায়ী যে প্ল্যান করে তার নতুন মানুষ যে নিয়ে আসা। আর বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, বাংলাদেশ কিন্তু খুবই রিসোর্সটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী চিন্তা করে।
ফাইন্যান্সের লোক যেভাবে চিন্তা করে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে আমি গ্যারান্টি করে বলছি, আমি চিন্তা করতে পারি, বুঝতে পারি ফাইন্যান্স কী চিন্তা করছে। ফাইন্যান্সের লোক যখন আপনি নেবেন, টেকনোলজির লোক কী চিন্তা করছে, কমার্শিয়াল লোক কী চিন্তা করে, এটা খুব জরুরি। এক একটা গ্রুপ কিন্তু এক একভাবে চিন্তা করে। তো আপনাকে তো আপনার অর্গানাইজেশন সাজাতে হবে সবাইকে নিয়ে, তো তার জন্য তো আপনাকে ওই ক্যারেক্টারটা রাখতে পারতে হবে, নাহলে তো সে আসবে না। আর সে কিন্তু দেখে কে গেল কে গেল না, কে আসলো কে আসলো না। ও যদি যায়, ও আচ্ছা, ও যদি না যায়, না ও না গেলে আমি যাবো, এই ধরনের অনেক ব্যাপার আছে। তো আপনাকে ডিজাইন করতে হবে ইন সাচ এ ওয়ে যাতে করে ওইরকম লোকও থাকে যে পিপল অ্যাট্রাক্ট করতে পারে, আবার এরকমও লাগবে যাতে দিয়ে আপনি অ্যাট্রাক্ট করাইতে পারেন। তো তাকে যে কোনোভাবে কিন্তু আপনি নিতে পারতে হবে, এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে সাজাতে হবে। তো আমি কিন্তু এর মধ্যে দিয়েই যাচ্ছি এবং এটা করছি। তো এই প্রসেসে আপনাকে ওই কলটা নিতে হবে যে কাকে আসলে, এটা আমরা বলি পিআইপি প্রসেস ফেলতে হবে, কাকে আপনার ডিসকন্টিনিউ করতে হবে, কাকে দিয়ে আপনি চালাবেন এবং অর্গানাইজেশন কোন জায়গায় যাবে এবং কাকে আপনি অ্যাট্রাক্ট করবেন। অ্যাট্রাক্ট করারও প্রসেস আলাদা। অ্যাট্রাক্ট করতে হলেও কিন্তু আপনাকে মার্কেটে কমিউনিকেট করতে হবে, ইউ হ্যাভ টু স্পেন্ড সাম মানি, ইউ হ্যাভ টু বিল্ড আ ব্র্যান্ড, ইউ হ্যাভ টু গিভ দ্য কনফিডেন্স টু দ্য মার্কেট দ্যাট দিস কোম্পানি ইজ কামিং। আর যে কোম্পানি হয়ে গেছে ও যেটা করবে ও কিন্তু ব্যারিয়ার ক্রিয়েট করবে, আপনার জন্য সহজে দেবে না। তো আর যেহেতু ক্রাইসিস আছে মার্কেটে, যেহেতু রিসোর্স নাই, তো সেহেতু এইটা একটা ডিফারেন্ট বল গেম দ্যাট উই আর প্লেইং রাইট নাও। তো আপনাকে জায়গা মতো হার্শ হতে হবে, ক্রুয়েল হতে হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি মোর অ্যাট্রাকটিভ ফর দ্য এমপ্লয়িজ, দোজ হু উইল কাম অ্যান্ড পারফর্ম। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। সেকেন্ড পার্সপেক্টিভ হলো নতুন মানুষকে দিয়ে আপনি কীভাবে বিল্ড করবেন। ধরেন ম্যানেজমেন্ট ট্রেনিং কনসেপ্ট। তো ম্যানেজমেন্ট ট্রেনিং কনসেপ্টে একটা ছোট অর্গানাইজেশনে, বাংলাদেশি মানুষ যেটা সবচেয়ে বেশি ভুল করে যে ছোট অর্গানাইজেশনে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং হয় না। ছোট অর্গানাইজেশনের দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স লোক, যে কালকে থেকে ডেলিভার করবে। কিন্তু দেখবেন আপনি একটা ব্যবসা ওপেন করলেন, তখন আপনার কাছে কিন্তু সোশ্যালি একটা রিকোয়েস্ট আসবে, আপনি নতুন ব্যবসা নতুন লোক লাগবে, নতুন একটা মানুষ নাও। না, জিনিসটা এভাবে কাজ করে না। জিনিসটা কাজ করে এইভাবেই যে আমার নতুন অর্গানাইজেশন মানেই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স লোক লাগবে। বিকজ উই হ্যাভ টু ম্যাচ দ্য মার্কেট। ওকে কালকে থেকে পারফর্ম করতে হবে, সে যে টাকাই নেক না কেন। তো এই যে অ্যাট্রাক্ট করবেন, আপনার একটা এক্সপিরিয়েন্স লোক আপনার কাছে আসবে কেন? আপনার বাকি জিনিসগুলো বেচতে হবে, আপনার নিজের চেহারা বেচতে হবে, আপনার টাকা দিয়ে বেচতে হবে, নাহলে ব্র্যান্ড দিয়ে বেচতে হবে। তারপরে তো আপনি নিয়ে আসলেন, তাকে দেখে আরও দুজন লোক আসবে, সে বাকিটা সাজাবে। এইটা হচ্ছে একদমই গিভ অ্যান্ড টেকের খেলা। এই খেলাতে আমাদের সবসময় খেলে আসতে হচ্ছে এবং এখনও খেলছি আমরা। আমি যে পয়েন্টে বলতে চাচ্ছি যে ওর যে ভাইটালিটি কার্ভের যে ফর্মুলাটা 20-70-10, সেখানে যদি ফিরে আসি তাহলে দেখা যায় এটা হচ্ছে অর্গানাইজেশনকে ম্যাচিওর করার একটা প্রসেস। কিভাবে? সেটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করলেন যে আপনার 100 জনের মধ্যে 20% লোক পারফর্মার, 70% লোক এভারেজ, 10% লোক বিলো পারফর্মার। ওই 10% লোককে ওদের দেশের জন্য ফায়ার করা যায়, আমাদের দেশের জন্য তার থেকে যদি আপনি কম ফায়ার করেন আর তাদেরকে ডেভেলপমেন্টের প্ল্যানে ফেলে দেন। আর 70 কিন্তু আসলে প্রাণ অফ দ্য অর্গানাইজেশন, হার্ট অফ দ্য অর্গানাইজেশন। ওরা কিন্তু রান করছে, চালাচ্ছে, ওরা কিন্তু ব্রিলিয়েন্ট না, বাট ওদের ছাড়া আপনি চলতে পারবেন না। তাকে তো লাগবে আপনার কাউকে ধরে রাখবে, পুরো ফাউন্ডেশনটা ওইটাই। কারণ তারা কিন্তু একটা সময়ে ওই যে 20% যারা পারফর্মার, তারা 70%-এর হেল্প নিয়ে রেজাল্ট আনছে। পরের বছরটা কি এটা? ওই যে 10% আপনি ট্রেনিংয়ে বা ডেভেলপমেন্টে ফেলে দিলেন, দেখা যাবে এখান থেকে কিন্তু 1-2% ঢুকে যাবে কিন্তু 20%-এ, এবং বাকি আরও 3% কিন্তু এই 70-এ ঢুকে যাবে। তো আমার কানেক্টেড কোয়েশ্চেনটা হচ্ছে যে এইটা তো তাহলে আমরা এগ্রি করতে পারি যে সব প্রতিষ্ঠানই আসলে এই ডিফারেন্সিয়েশনটা আছে বা থাকতে হয়, বা এটা একটা ইনএভিটেবল একটা বিষয়। বাট এটার ইমপ্লিমেন্টেশনে যে বটলনেকগুলো আছে, যেমন আপনি যে ডিফাইন করবেন কোন সংজ্ঞার পার্সপেক্টিভে এরা পারফর্মার বা পারফর্মার না, কারণ বিকজ সব কিছু তো আর ঠিক অবজেক্টিভ টাইপ না, অনেক কিছুই আপেক্ষিক, সাবজেক্টিভ। সো তখন আরও কোয়েশ্চেন চলে আসে কিনা, যেখানে স্বজনপ্রীত হইল কিনা, মেজারমেন্ট ঠিক ছিল কিনা, অথবা একটা গ্রুপ অফ পিপল ইনসিকিউর ফিল করতে পারে কিনা। তো এই বটলনেকসগুলো তো আছে। আমার কাছে না, আমি বটলনেক ফিল করি না এটাতে। কারণ হচ্ছে প্রতিটা আপেক্ষিক বিষয়কে আপনি নাম্বারে কনভার্ট করার ক্যাপাসিটি আছে, ফর্মুলা আছে। আপনি যেটাকে আসলে কোয়ান্টিফাই করা যায় না সেটাকে আসলে করা যায়, আমরা মনে করি যায় না, কিন্তু যায়। আপনি একটা ফর্মুলায় ফেলে দিলে হয়। আচ্ছা, মেজর প্রবলেম হয় অন্য জায়গায়। আপনার অর্গানাইজেশন যদি বড় হয়, আপনার যে ফান্ডামেন্টাল প্রবলেম হবে সেটা হচ্ছে 6টা ডিপার্টমেন্টে 6 জন হেড, তার আন্ডারে ধরেন 600 লোক কাজ করছে, 100 করে। হ্যাঁ, ওই হেডের ইভ্যালুয়েশন প্রসেসটা ডিফারেন্ট হয়ে যায়। প্রবলেম হচ্ছে ওই জায়গায়, কারণ ওর ব্যাকগ্রাউন্ড, ওর কম্পিটিটিভনেস, ও যেভাবে চিন্তা করে, ও
ও পয়েন্টটা দেয় এইভাবে, 5-এ 3 দিবে না 2 দিবে, সব নাম্বারে হয় না, ওটা তার উপর ডিপেন্ডেন্স হয়ে যায়। তো আপনার সেকেন্ড টিয়ার বা থার্ড টিয়ারের টিমকে যদি প্রপারলি গ্রুম করতে না পারে এবং ওইখানে যদি সবাই ইন্টেলিজেন্ট না হয় এবং পারফর্মার না হয়, তখন এটা তো মানুষের প্রকৃতি, কারণ টিচাররাও যখন খাতা দেখে একই রচনা থেকে 10-এ 8 দিচ্ছে, 10-এ 6 দিচ্ছে। জি, তো এটা ওই কারণে কিন্তু এমসিকিউ আসছে, তাই না? ওইগুলা থেকে বের হয়ে আসার জন্য এমসিকিউ। সেরকম আমাদের এখানেও আছে, আমরাও এটাকে চেষ্টা করি, কিন্তু সমস্যাটা হয়ে যায়, ধরেন আমার চিফ সেলস অফিসার যেভাবে চিন্তা করছে, চিফ স্ট্র্যাটেজি অফিসার বা চিফ ফাইন্যান্স অফিসার ওইভাবে চিন্তা নাও করতে পারে। তারা সেম ব্যাকগ্রাউন্ডের লোক না তো, কারণ দৃষ্টিভঙ্গিটাই আলাদা, ওর গ্রুমিং আলাদা, ওর পার্সপেক্টিভ আলাদা, ওর রেজাল্টটাই ডিফারেন্ট। এক একজন এক একভাবে চিন্তা করবে। সেটা ছাড়াও কিন্তু মানুষের একটা প্রকৃতিগত ব্যাপারও আছে। কেউ হচ্ছে অনেক বেশি মানুষকে কি বলে অ্যাডভান্টেজের দিতে চায়, বা তা ইমোশন মানে সে প্রেইজ করাটাকে বেশি পছন্দ করে, যে না ঠিক আছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ হচ্ছে খুব ক্রিটিক্যাল, যে সে আবার চিন্তা করে যে না ভাই পারফেক্ট কেন হইলো না। তো ওগুলোও তো অনেক বেশি বায়াস ক্রিয়েট করতে পারে। না পারেন, এইটা হলো ব্যালেন্সটা। ধরেন আমি আমার টিমে আমি চিন্তা করি যে একটা হেলদি লিডার 6 জন মানুষের বেশি লিড করতে পারে না। যদি করে তাহলে এটা সাইন্টিফিক হয় না ইভ্যালুয়েশন। এক্সেপশনাল কেসে 7-8 করতে পারে, কিন্তু 6টা হচ্ছে আইডিয়াল আমি যতটুকু শিখছি বা বুঝছি। তো ওই 6 জন মানুষকে আপনাকে অ্যালাইন করার দায়িত্ব আপনার, দৃষ্টিভঙ্গিতে অ্যালাইন করা, ইভ্যালুয়েশন প্রসেসে অ্যালাইন করা, আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে অ্যালাইন করার দায়িত্ব আপনার। আপনি যদি 80% করতে পারেন ডান, তাহলে যদি সবাই একইভাবে চিন্তা করে ইভ্যালুয়েট করে এবং অর্গানাইজেশনের জন্য যদি সে আসলে কন্ট্রিবিউট করছে সেইটা যদি সে পয়েন্ট দিতে পারে, ফাইন। এটা একটা সাইন্টিফিক প্রসেস আছে আমরা যেটা ফলো করে আমরা যখন ইভ্যালুয়েট করি, ওটা কেয়ারে বলে। সো এই কেয়ারের মাধ্যমে যখন রেজাল্টটা আসে, ধরা যায় ঘটনাটা কী ঘটছে। এটা একটা প্রসেস। আর এটা হচ্ছে যে থার্ড পার্টি কোম্পানি ইভ্যালুয়েট করে দেয়, এরকম অনেক কোম্পানি আছে। থার্ড পার্টি কোম্পানি ইভ্যালুয়েট করে দিলে কিছু প্রবলেমও ক্রিয়েট হয়, সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, সেটাকে ব্যালেন্স করে যদি আপনি নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। দুটাকে সমন্বয় করা যায়। এক্স্যাক্টলি, নিজের একটা ইভ্যালুয়েশন হলো। একটা পয়েন্ট আসে যে যখন হচ্ছে ধরেন হচ্ছে বস কত মার্কস দিল, এইটাই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, তখন তো ওই যে তেলবাজি, তাকে খুশি করা, এগুলো তো আবার আমাদের আরো মজার জিনিস আছে। ইভ্যালুয়েশন যদি ডিসেম্বরে হয়, দেখা যাবে আপনার ওর বসের রুমের যাওয়ার পরিমাণ নভেম্বরে বেড়ে যায়। এরকম হচ্ছে, উই হ্যাভ ফেস দ্যাট, যে নভেম্বরে ও আসলে 15 বার করে আসছে, ও কিন্তু জুলাই বা জুনে আসেই নাই, এরকমও আছে। তো ওরা কনসিয়াসলি এই কাজগুলো করে। আমি মনে করি দে আর ইন্টেলিজেন্ট। ও তার মানে পয়েন্ট বাড়ানোর জন্যে ওর তার স্ট্র্যাটেজিটাকে ঠিক করেছে। এখন আপনি বস হিসেবে কীভাবে করবেন এটা তো আপনার উপরে। তো ওই যে আমি আমার টিমকে যদি গ্রুম করতে পারি যে আমি 80% অ্যাটলিস্ট ঠিক হলেই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কোম্পানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা বুঝতে পারলেই এনাফ। অ্যান্ড আমার বটম লাইন এবং টপ লাইন এটা যদি আপনি বুঝতে পারেন যে এই দুজন আমার মানে অ্যাসিড টেস্টের মতো, যে এইটাই আমার বটম, ওর পারফরমেন্সটা কী, আর এটা হলো টপ, এর পারফরমেন্সটা কী, এটা দিয়ে কিন্তু বুঝে যাবেন অর্গানাইজেশনের হেলথটা কোন জায়গায় আছে এবং কীভাবে করে কাজ করছে। ওকে, সো আমি এই জায়গার তাহলে একটু সাম আপ যদি করি, যে মানুষকে নিয়ে যেহেতু কাজ করতে হবে, মানুষকে গ্রো করা, মানুষকে ডিফারেন্সিয়েট করা বা তাকে জন্য প্রণোদনা তৈরি করা, মানে ইটস এ ভেরি কোর অফ দ্য গেম। সো এই বইটা থেকে আই থিঙ্ক এই রিলেটেড থিঙ্কিংয়ের উইন্ডোগুলো অ্যাটলিস্ট ওপেন হয়। আমি যদি এই জায়গাটা একটু অ্যাড করি, আমরা যখনই প্ল্যান করি 3টা ক্যাপিটালের উপরে বেস করে, কাস্টমার এজ এ ক্যাপিটাল, ফাইন্যান্স এজ এ ক্যাপিটাল, অ্যান্ড পিপল এজ এ ক্যাপিটাল, দ্যাট মিনস রিসোর্স। সো একটা অর্গানাইজেশনে এই 3টা ক্যাপিটালের উপরে বেস করেই আসলে অর্গানাইজেশন দাঁড়ায় থাকবে। তার মধ্যে একটা ভাইটাল এলিমেন্ট হলো রিসোর্স। সো রিসোর্স ছাড়া কিচ্ছু হবে না। অ্যান্ড তারপরে ফাইন্যান্স তো লাগেই, ইউ নো দ্যাট, টু ডু বিজনেস, আর কাস্টমার। এই 3টা ক্যাপিটালকে যদি মাথায় রেখে আপনার টোটাল ডিজাইনটা হয়, আচ্ছা। ওকে, সো আমি নেক্সট যে পয়েন্টটাতে যেতে চাই বইয়ের আলোকেই, এরপরে আমি ব্যুরোক্রেসি রিলেটেড ইস্যুটাতে যেতে চাই। যখন হচ্ছে এতগুলো মানুষ, এতগুলো ডিপার্টমেন্ট, তখন তো এই যে সাইলোগুলো ক্রিয়েট হয়, গ্রুপগুলো ক্রিয়েট হয়, এই ডিপার্টমেন্টের সাথে সেই ডিপার্টমেন্টের গন্ডগোল, বিশাল হায়ারার্কি, এখান থেকে একটা ডিসিশন এখানে যাইতে হইলে এর বসকে জানাবে, সে তাকে জানাবে, সে তাকে জানাবে, একে জানাবে, মানে 15-20টা স্টেপ পার হয়ে ইনফরমেশন এখানে আসতেছে, 15-20টা পার হয়ে এখানে যাচ্ছে। তো এই জিনিসটা জ্যাক যখন এক্সপেরিয়েন্স করলো, তখন তার একটা সে মিশন চিন্তা করলো যে এগুলোকে আমি কিভাবে এই বাউন্ডারিগুলোকে ভাঙতে পারি, কিভাবে আরও মানে ফ্ল্যাট কাইন্ড অফ ইয়ে হইতে পারে। তো এই জায়গাটা আপনি যখন মানে পড়ছেন, সো ওখান থেকে আপনার কি আন্ডারস্ট্যান্ডিং গ্রো করছে? ফান্ডামেন্টালি বাউন্ডারিলেস উইদিন অর্গানাইজেশনের ক্ষেত্রে 2টা জিনিস অসম্ভব কাজ করে। একটা হচ্ছে অটোমেশন, আর একটা হচ্ছে আপনার প্রজেক্ট। অ্যান্ড
পিএমও ডিপার্টমেন্টটা, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস অ্যান্ড অটোমেশন, এই দুইটা মারাত্মক কাজ করে এক্ষেত্রে। অ্যান্ড পিএমও হেড যদি কোয়ালিফাইড হয় এবং ও যদি মানে খুব মানে অ্যাজ এ হিউম্যান বিং খুবই ইজি গোয়িং হয়, ও বের করে নিয়ে আসতে পারবে সবার কাছ থেকে কাজটা। ইট টোটাল ডিপেন্ডস অন অ্যাপ্রোচ। আপনি যদি একটাই রবটের মতো অ্যাপ্রোচ করেন, কাজ করবে না। আপনাকে মানুষ অনুযায়ী অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে যে তার কাছ থেকে কাজটা নিয়ে আসার জন্য। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস খুব বিউটিফুলি কাজ করে এই জায়গায়। আর সেকেন্ড হচ্ছে অটোমেশন। এখানে যদি আরেকটু একটু এক্সাম্পল দেন, মানে প্রজেক্ট বলতে ধরেন আমাদের এখানে যে ধারণা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস একটা আর প্রজেক্ট একটা। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের আন্ডারে আপনি প্রজেক্টগুলো দিয়ে দিতে পারেন টু কোঅর্ডিনেট দ্য হোল থিং। অর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যদি আপনার উইক হয় বা না থেকে থাকে, তাহলে আপনি প্রজেক্ট কল করে এক একজনকে চ্যাম্পিয়ন তৈরি করে বা ম্যানেজার তৈরি করে আপনি রানগুলো করে ফেলতে পারেন। বাট তখনও যখন অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করে কাজ করতে হবে, তখন তো ওই ডিপার্টমেন্টের ভিতরে একটা হায়ারার্কি আছে, স্ট্রাকচার আছে, তাহলে ওইটাকে তখন কিভাবে প্রজেক্ট হ্যান্ডেল করবে? ধরেন আমার পিএমও অফিস নাই, আমার প্রজেক্ট হেড আছে, প্রজেক্ট ম্যানেজার, এখানে স্টিয়ারিং কমিটিতে কে বসতেছে, সিইও বসতেছে বা বোর্ড মেম্বার বসতেছে, ওর কাছে তো হায়ারার্কি বলে কিছু নাই। ওকে, ডু ইট। অ্যান্ড ওর কাছে আপনি উইকলি রিপোর্ট করছেন অ্যাপার্ট ফ্রম ইউর রেগুলার অফিস অর রেগুলার অপারেশন। সো তখন তো আর এইসব বাউন্ডারি কাজ করবে না, কারণ হি ইজ সিটিং ওভার দেয়ার। সো হি উইল টেক দি ডিসিশন ইনস্ট্যান্টলি অন দ্যাট টেবল, আই ওয়ান্ট দিস ইন দ্য নেক্সট প্রজেক্ট মিটিংয়ে, আমি দেখতে চাই, ডান। সো ওইখানে যারা প্রজেক্ট মেম্বার আছে সে তো যে তার বসকে যে বলবে, এ কিন্তু স্টিয়ারিং কমিটি হেড বলে দিচ্ছে এটা করে ফেলতে হবে। সো মানে ওইখানে ভেঙে যায়, বাউন্ডারিগুলো ভেঙে যায় ওইখানে, তখনই জিনিসটা নেমে যাবে। আর যখন এটা কাজ করা শুরু করে, তখন সে যদি নেগেটিভ লোক হয়ে থাকে, কাজ চাকরি বাঁচানোর জন্য হলেও করবে, বা সে যদি খুবই হেল্পফুল হয় তাহলে তো হচ্ছেই। অর এটাকে অনেক ম্যাচিওর জায়গায় নিয়ে যেতে পারে যে কোনো পিএমও অফিস, ফ্যান্টাস্টিক ওয়েতে কাজ করতে পারে। আর এটার যদি অন্য দিক থেকে বলি, যদি আপনার অডিটিং পার্সপেক্টিভ থেকে, অনেক অডিট কিন্তু শুধুমাত্র খুদ বের করে না, সলিউশন দেওয়া টু মেক ইট মোর এফিশিয়েন্ট। অডিটিং ইমপ্লিমেন্ট করতে পারেন, ইন্টারনাল অডিট অর এক্সটার্নাল অডিট তো হলো ফাইন্যান্সে কাজ করে, ইন্টারনাল অডিট ক্যান প্লে এ ভাইটাল রোল টু হেল্প দ্য হোল অর্গানাইজেশন। এই আমার মনে হয় অটোমেশনের জায়গাটা যদি একটু বলেন, অটোমেশন কিভাবে হেল্প করতে পারে? অটোমেশন ফান্ডামেন্টালি যেটা করে সেটা হচ্ছে যে অটোমেশনে যে প্রথম যে রিকোয়ারমেন্টস কালেক্ট করে, ওইখানে কিন্তু প্রবলেম 50% সলভ। যে আমার এটা লাগবে, এই যে রিকোয়ারমেন্টসটা বলছে, এই রিকোয়ারমেন্টস যে ক্যাপচার করছে, এই ধরনের রিসোর্স কিন্তু বাংলাদেশে অত্যন্ত কম, খুব রেয়ার। যে টেকনোলজি বোঝে, অপারেশন বোঝে, ব্যবসাটা বোঝে, রিকোয়ারমেন্টসগুলো লিখতে পারে, লেখে যখন এসে রিকোয়ারমেন্ট দিচ্ছে টেকনোলজিকে আমার জন্য এটা বানিয়ে দাও, তখন সে যেটা বানাচ্ছে, এই বানানোর মধ্যে কিন্তু 50% প্রবলেম শেষ। এবং যখন তখন ইমপ্লিমেন্ট হয়ে যায়, তখন দেখা যায় যে সব কিছু কিন্তু সার্ফেসে চলে আসছে। আর যখন এই জিনিসটা সার্ফেসে চলে আসে, তো ইউ নো দ্যাট যে আইডেন্টিফাই করতে পারলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়। তো ওইটাই অটোমেশন এই কাজটা করে দেয়, যে আইডেন্টিফাই হয়ে যায় আসলে প্রবলেমটা কোন জায়গায়, তখনই সলিউশনটা করে। ইউ নিড আ গুড লিডার যে এই জিনিসটাকে ফলো আপ করতে পারবে। আর কিছু মানুষ আছে যে ধরেন একই কাজ প্রতিদিন করতে তার কোনো টায়ার্ডনেস কাজ করে না, আর কিছু মানুষে করে, তো ওইটাকে আইডেন্টিফাই করা কে কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো আমি এরপরে যেটা যেতে চাই হচ্ছে কোয়ালিটি, রিগার্ডিং কোয়ালিটি, কিন্তু এখানে বইতে অনেক সিক্স সিগমা রিলেটেড অনেক আলোচনা আছে। তো সেখানে আমি যেটা দেখলাম যে তখন মার্কেটে বোধহয় ছিল মিলিয়নে 35,000 ডিফেক্ট, এটা ছিল আমেরিকার তখনকার স্ট্যান্ডার্ড, যেটা জ্যাক নিয়ে গেছে হচ্ছে মিলিয়নে মাত্র 3টা বা 4টা ডিফেক্টে, মানে 99.9996% পারফেকশনে। সো সেখানে তার যে সিক্স সিগমার সাথে হয়তো আমাদের অডিয়েন্সের অনেকে পরিচয় নাই, বাট যারা আইপিতে পড়েছে বা ম্যানুফ্যাকচারিংয়ের, সো তারা হয়তো ওর সাথে পরিচিত। সো আপনি এইখানটাতে যদি একটু ইলাবোরেট করেন যে সে এই জায়গাটাতে কোয়ালিটি এনহ্যান্সমেন্টে তার ইনিশিয়েটিভসগুলো কী ছিল, কীরকম ছিল। শোভে, আমি একদমই প্রজেক্টের এক্সপার্ট না, বা সিক্স সিগমা বা গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট এক্সপার্ট, এটার এক্সপার্ট না, কিন্তু আমি দেখেছি জিনিসটা কীভাবে কাজ করে। কারণ আমার সৌভাগ্য হয়েছে গ্রামীণ ফোনের 2001 সালের সবচেয়ে বড় প্রজেক্ট ম্যানেজমেন্ট আইটি অটোমেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি ছিলাম ম্যানেজার, সবচেয়ে বড় প্রজেক্টর। সো ওইখানে আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হয়েছে এই জিনিসগুলোতে, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কীভাবে কাজ করে, সিক্স সিগমা আসলে বা গ্রিন বেল্ট বা ব্ল্যাক বেল্ট কীভাবে কাজ করে। ফার্স্ট অফ অল হচ্ছে একটা, আমি যেটা বুঝি, আমি রং হতে পারি কিন্তু, কারণ আমি সোজাভাবে বলার চেষ্টা করছি।
অডিয়েন্সের জন্য, সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট এর অবজেক্টিভ ডিফাইন করতে হবে, আপনি কী চান এবং যেটা চাচ্ছেন সেটা অনুযায়ী আপনি কি আপনার টিম রেডি এই কাজটা করার জন্যে, এটা প্রজেক্টে ডিফাইন করে অ্যান্ড প্রজেক্টের আলটিমেট জিনিসে থাকবে যেটা চাচ্ছেন এটা এফিসিয়েন্টলি আপনি কীভাবে করতে পারেন, এটাই প্রজেক্টের কাজ, আপনি যাই করেন না কেন। মানে বেশি ওটা মেইনলি বলে যে ওয়েস্ট ইলিমিনেট করা, এক্স্যাক্টলি এফিসিয়েন্সি বাড়াইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। সেই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যা যা করা দরকার দ্যাট দে উইল ডু। অ্যান্ড ওই জায়গায় একটা এখন অনেক ম্যাচিওর জায়গায় গেছে দুনিয়া বা পৃথিবী, যে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস অনেক ধরনের ফ্লেভার আছে, যেই ফ্লেভারে আপনি যে ওইখানে যেয়ে পৌঁছাবেন। আমরা অ্যাজ আ লিডার যেভাবে চিন্তা করবো যে আমার এই কাজটা নামাইতে হবে, তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপার্ট, তো আমার অবজেক্টিভ সেট করে দিচ্ছি, এফিসিয়েন্সি বাড়ায় আমাকে এটা এনশিওর করে দিতে হবে উইদিন দিস টাইম ফ্রেম। সো আলটিমেট অবজেক্টিভ হলো ডিফাইন করা অর্গানাইজেশন এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোনো একটা সার্টেন কাজকে একটা সার্টেন টাইমের মধ্যে নিয়ে আসতে পারতে হবে। আমি এটাই বুঝি এবং এটার জন্য যা যা করা দরকার আমাদের করা, সেটার জন্য অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের পক্ষ থেকে যা যা সাপোর্ট আছে আমাদেরকে ওই এক্সপার্টদেরকে দিতে পারতে হবে। ভেরি ওয়েল সেড। কারণ এখানে জ্যাকের ইনিশিয়েটিভের মধ্যে ও প্রথম যেটা করলো, যখন সে ফিল করলো এই কোয়ালিটি ইমপ্রুভমেন্টটা তার দরকার করতে হবে, তখন সে তার বেস্ট পিপুলগুলোকে ডিপার্টমেন্টের যে বেস্ট পিপুল মানে তো ডেফিনেটলি তারা অলরেডি খুব ভালো ভাইটাল দায়িত্বে আছে, সবাইকে ওখান থেকে ছুটায়া নিয়ে চলে আসলো এখানে যে তোমরা এখন সিক্স সিগমার ব্ল্যাক বেল্ট হও। অ্যান্ড এরপরেও নেক্সট পিপুল যারা, তাদের লাস্ট পর্যন্ত গিয়ে হলো কি অ্যাটলিস্ট তুমি গ্রিন বেল্ট হইতে হবে সিক্স সিগমার। মানে সে যখন এটা নিল, প্রথমত যেটা যে যা করণীয় করো, এটা কিন্তু সে প্রথম নিজের উপর ইমপ্লিমেন্ট করলো। যা করণীয় কি, লিডারের জায়গা থেকে বেস্ট রিসোর্স আমি এখানে দিতে চাই, সো আই নিড টু শো হাউ সিরিয়াস আই অ্যাম। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘুরে ফিরে তাই, মানে আমি এখন যদি লিডারের ক্যাপটা মাথায় পড়ি, আমার একটা কাজ করতে হবে এই সময়ের মধ্যে সবচেয়ে কম ইনভেস্টমেন্টে সবচেয়ে কম সময়ে, অ্যান্ড রেজাল্ট হ্যাজ টু বি দ্য বেস্ট। এইটা যদি অবজেক্টিভ হয় তাহলে আপনাকে এই ধরনের প্রসেস রান করা হচ্ছে ইজি। প্রবলেমটা আসলে অন্য জায়গায় হয় প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে একই মানুষের কাছে 3-4টা কাজ করে দেয়, হয়তোবা ও ফরচুনেট হচ্ছে, ওর কাছে রিসোর্স ছিল। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে তো বড় সমস্যা, রিসোর্স তো পাই না, তো যাকে লোড দিতে চাচ্ছি সে লোড তো নিয়ে তো সে তো একটা সময় বলবে হাউ মেনি প্রজেক্টস আই উইল রান, আই ক্যানট হ্যান্ডেল ইট এনিমোর। আর ওর কিছু অর্গানাইজেশনে যেটা হয় কোনো রিসোর্সই নাই। এই দুইটার ব্যালেন্স করতে পারাটা অনেক বেশি জরুরি আর কি। প্র্যাকটিক্যাল সিনারিওটাকে ইভ্যালুয়েট করে আমার কি আছে এবং কাকে দিয়ে আমি কি করতে পারবো, দ্যাটস ইট। ওকে, সো আমি নেক্সট যে টপিকটাতে যেতে চাই, দুইটা টপিক মিলিয়ে, কারণ বইটা তো এত টপিক শেষ নাই, মানে এটা তো 20 ঘন্টার লেকচার দরকার বা কনভারসেশন দরকার। আমি নেক্সট দুইটা টপিকে যেতে চাই, দুইটাকে মিলিয়ে প্রশ্ন করব। একটা হচ্ছে তার গ্লোবাল এক্সপ্যানশন, যখন ব্যাপকভাবে সারা পৃথিবীতে ছড়ালো, তখন কোন কান্ট্রিতে কোন বিজনেসটা কিভাবে সে গ্রো করবে, ইভেন ইন্ডিয়াতে সে ইভেন টেকের একটা বড় কোম্পানি সেট আপ করলো। এই যে অপরচুনিটি দেখার যে চোখটা, এবং সেম গ্লোবাল বিজনেস এক্সপ্যানশনের পরবর্তী যদি তার একটা বিগ স্টেপ বলি, সেটা হচ্ছে ডিজিটাল হওয়া, যেটা একটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে। তার একটা ভ্যাকেশনে ছিল, তার ওয়াইফ তাকে দেখাইলো যে তখন ইয়াহু খুব জনপ্রিয় ছিল। সো জেনারেল ইলেকট্রিকের একটা মেসেজ বোর্ড ছিল ইয়াহুতে, তো জ্যাককে সে দেখায় যে দেখো এখানে লোকজন কি বলতেছে। সে দেখলো ওয়াও, এটা তো খুব ইন্টারেস্টিং, এত লোক এক জায়গায় মতামত চলে আসছে। তখন সে প্ল্যান করলো যেটা যে ওয়েল, আমি এই টেকনোলজিকে মূলত তো 3টা অপারেশন, আমি কিছু জিনিস কিনি, দেন এটাকে বানাই, প্রসেস করি, দেন আমি আবার বেচি। সো আমার কেনার ক্ষেত্রে আমি কিভাবে টেকনোলজি ইউজ করব, আমার বানানোর ক্ষেত্রে কিভাবে এটাকে লেভারেজ করব, বেচার ক্ষেত্রে কিভাবে লেভারেজ করব। তো এই দুইটা মিলিয়ে, মানে এই যে গ্লোবাল অপারেশন এক্সপ্যান্ড করা এবং ডিজিটাল টেকনোলজি যখন জানতে পারলো, এইটা সে বুঝতে পারলো যেটা আমি কিভাবে লেভারেজ করব। তাহলে লিডারদের জায়গা থেকে, আমি লিডার বলতে দুইটাই মিন করাচ্ছি, যে সিইও, আবার একজন জাস্ট জব করে, সেও তো একটা ছোট লিডারশিপ পদে হলেও আছে। এই যে অপরচুনিটি দেখার যে চোখটা, এই চোখটা সবার থাকে কি না, বা কাদের থাকে, বা থাকতে হলে আসলে কিভাবে এইটা দেখার চোখটাকে গ্রো করানো যায়? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটাতে সারা দুনিয়াতে অনেক এক্সাম্পল আছে।
তার মধ্যে সবচেয়ে পপুলার এক্সাম্পল ছিল এরকম যে একটা কোম্পানির সিইও কে জুতা কোম্পানির সিইওকে পাঠানো হয়েছে কোনো একটা জায়গায়, দেশের নাম বললাম না, যে এখানে জুতার মার্কেটে দেখে আসো। তো ফিরে এসে বললো যে এখানে থেকে জুতাই পরে না, এখানে বেচবো কি। তো আবার আরেকজন ম্যানেজারকে যে পাঠালো, ও ঠিক বলছে কিনা দেখে আসো। তো এসে বললো যে ওখানে থেকে জুতা পরে না, হিউম্যাঙ্গাস অপরচুনিটি, আমার প্রবাবল ক্লায়েন্ট। শিখাইতে পারলেই তো আমার ডান। তো পার্সপেক্টিভ, কে কীভাবে চিন্তা করে, আপনার প্রশ্নটা মনে হয় অনেকটা এরকম, রাইট? যে আসলে কে কীভাবে দেখছে। তো দেখার পার্সপেক্টিভ থেকে আমার যেটা আমি বিশ্বাস করি, আমি সবসময় যেটা যেভাবে দেখি, আমি বাংলাদেশ মার্কেট ছাড়া তো অত বেশি দেখি নাই, বাংলাদেশ মার্কেটে আমি জিনিসটাকে এইভাবে দেখার চেষ্টা করি, দুইটা পার্সপেক্টিভই ইউজ করা। ফার্স্টে হচ্ছে অপরচুনিটিটাকে দেখা, শেখানোর ব্যাপার যদি থাকে থাকলো কোনো প্রবলেম নেই, বাট ও যে ইউজ করে না সেটা আসলে কতখানি এক্সপেন্সিভ, মানে ওকে শেখানোটা কতখানি এক্সপেন্সিভ, এটা আমার মার্কআপের সাথে অ্যাড করা, এটা খুব জরুরি। এটা করতে না পারলে কিন্তু সাকসেসফুল হবে। আচ্ছা, এটা হলো আমি আমার লাইনটা বললাম আপনাকে, কিন্তু মানুষের দেখার দৃষ্টিটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আপনি আসলে কতখানি, আমি মনে করি, আমি ভুল হতে পারি, বাট আমি মনে করি আপনি আসলে ওই ব্যাপারটাতে কতখানি ইন্টারেস্টেড। এটা আসলে ইন্টারেস্ট থেকে আসে, প্যাশন থেকে আসে। বই নিয়ে আপনার যে ইন্টারেস্ট, বা আপনি যে অনলাইন কোম্পানি নিয়ে যেটাতে আপনি সাকসেসফুল হয়েছেন, এটাতে আপনার যে ইন্টারেস্ট না থাকলে এই পর্যায়ে আসুন, আমার মনে হয় এটা ইম্পসিবল। ইন্টারেস্টের কোনো ট্যাবলেট পাওয়া যায়? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমার মনে হয় এটা গ্রুমিংয়ের পার্ট অ্যান্ড ট্রিগার্ডের পার্ট। এটা এইভাবে করে হয় না। ধরেন আপনি ইচ্ছা করলেই আমাকে গাড়ির ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে পারবেন না, করাতে পারবেন না। আপনি জায়গায় একটা বাইক নিয়ে আসেন, আমি তাকায় দেখবো, বুঝবো, এটা মানুষ অনুযায়ী গাড়ি করবে। আচ্ছা, বাইকের কথা বললেন যেহেতু, এটা মানে দর্শকদের আমি বলতে পারি যে হ্যাঁ, রেজা ভাই একজন অসাধারণ বাইকার। অসাধারণ না, বাট আই এম এ বাইকার, বাইকার। আমি আচ্ছা, প্রায় ইলিগেলি 35 বছর ধরে বাইক চালাই। ওকে, সো হ্যাঁ, এটা আমার প্যাশনের একটা পার্ট। ঠিক আছে, জায়গাটা একটা এক্সট্রা ইনফরমেশন দর্শকদের জানা হইলো আর কি। তো আমরা যে জায়গাটায় ছিলাম, যে অপরচুনিটি দেখার চোখ, সো এটুকু তো বলা যায়, অপরচুনিটি দেখার চোখ যাদের আছে তারাই তো গ্রো করবে, তারাই তো নতুন অপরচুনিটিগুলোকে গ্র্যাব করবে। আর এটার সাথে জাস্ট একটা জিনিস অ্যাড করি, সব অপরচুনিটি সবসময় নিতে হয় না। ওকে, হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং কথা, একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এখন অপরচুনিটি আছে এআই এর, তাই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অপরচুনিটি আছে। কারণ আরএফআইডির কথাই বলি, আরএফআইডির অনেক অপরচুনিটি আছে। আসলে বাংলাদেশের জন্য কি এখন রাইট টাইম টু ইমপ্লিমেন্ট? দরকার নেই, প্রয়োজন নেই। একটা সময় প্রয়োজন হবে, আগে যখন মার্কেটটা রেডি হবে। এটাকে আমি একটু সোজা করে বলি অডিয়েন্সের জন্য, সেটা হচ্ছে আপনি এখন ব্যবসা করতে চাচ্ছেন স্মার্টফোন বা অ্যাপের উপর বেস করে সারা দেশে, এই ধারণা যদি কোনো থেকে থাকে, অ্যাবসলিউটলি রং আইডিয়া, বাট ইটস অ্যান অপরচুনিটি, রাইট? কাজ করবে না, কারণ বাংলাদেশে মাত্র 28% লোক স্মার্টফোন ইউজ করে, অ্যাপ ডাউনলোডিং ট্রেন্ড হচ্ছে মাত্র 7%। এটা দিয়ে আপনি কী ব্যবসা করবেন? হ্যাঁ, তা তো তোর সংখ্যাটা কম না, টোটাল সংখ্যাটা একটা সার্টেন লেভেলে। বিজনেস ফিজিবল কি? আচ্ছা, আমার মনে হয় না। কিছু ব্যবসাতের জন্য একদমই ফিজিবল না। তো তার উপর বেস করে যদি আপনি বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করেন, ইট ওয়ন্ট ওয়ার্ক। কারণ বাংলাদেশে হ্যান্ডসেট দোকান আছে হলো সব মিলিয়ে 15,000। 18 কোটি মানুষের জন্য 15,000 দোকান, ইজ ইট প্র্যাকটিক্যাল? না, ইটস নট। কেউ বাড়াচ্ছে না। তো বটলনেক তো অন্য জায়গায়, আর আমরা ফেস করছি অন্য জিনিস। তো আমাদেরকে এগুলো চেঞ্জ করে যখন জিনিসটা আসবে, তখনই এখানে কিছু কাজ করবে। তো টাইম একটা অনেক বড় ফ্যাক্টর, যে সব অপরচুনিটি সবসময় লঞ্চ করা যাবে না, টাইমের জন্য ওয়েট করতে পারতে হবে, ম্যাচিওর হতে হবে। আপনি যদি রকমারি চিন্তা করতেন 10-15 বছর আগে বা একটু আগে, রকমারি তো 12 বছর আগে, Sorry, আমাদের 10 বছর হয়ে গেছে, 20 বছর আগে সম্ভব ছিল না, কারণ তখন না 15 বছর আগে হলো হতো না, কারণ তখন স্মার্টফোনই ছিল না। ছিল ইন্টারনেট কানেক্টিভিটি। ফান্ডামেন্টাল ফাউন্ডেশনটা থাকতে হবে অনেক ব্যবসা করার জন্য। আপনি পরের জিনিস চিন্তা করে যদি এখনই ব্যবসা শুরু করেন, আপনি যদি সেই পরিমাণে ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে আপনি টিকতে পারবেন না। এখানে অবশ্য আমি আরেকটা দৃষ্টিভঙ্গিতে আমি নিজে দেখি, সেটা হলো যে অপরচুনিটি, আমি যে বিজনেসে আছি এটা রিলেটেড বাদে দেখা গেল যে এখন ধান চাষের খুব ভালো অপরচুনিটি আছে, সামনে খুব ভালো দাম হতে পারে, তো ওইটাও একটা অপরচুনিটি। পৃথিবীতে অপরচুনিটির অভাব নাই, বাট এটা আমার লাইন, আমার ভিশন, আমার বিজনেস অ্যাক্টিভিটির সাথে অ্যালাইন করে কিনা, ওইটা তো একটা প্রথম ফিল্টার। অবশ্যই। তো আপনি আসলে
অপরচুনিটি তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন ছিল, সে কারণে আমি বললাম যে আপনি আসলে করবেন কিনা সেটা হলো প্রথম প্রশ্ন। যে অপরচুনিটি থাকলেই যে করতে হবে কোনো কথা নেই। বাংলাদেশে প্রপার দুধের সাপ্লাই আছে অনলি 40 থেকে 45%, বাকি তো দুধের সাপ্লাই নাই। তো 55% মার্কেট তো খালি। আপনি দুধের ব্যবসা করেন, কিন্তু আপনি দুধের ব্যবসা করবেন না, বা আমি তো করবো না, কারণ ওটার অন্য বিষয় আছে। তো এরকমই কাইন্ড অফ হয়তো লাস্ট কোয়েশ্চেন করবো, বাট তার আগে আমি এইটুকু দর্শকদের উদ্দেশ্যে আমরা হয়তো বলতে পারি যে আমাদের পুরো আলোচনা থেকে অন্তত এটা বোঝা যাচ্ছে কিনা যে এটা মাথা খাটানোর বিষয়, মানে আমরা যে খুব শ্যালো একটা সোসাইটি গ্রো করতেছি বা হয়ে যাচ্ছি, সব কিছু শর্টকাট উপর দিয়ে ভাষা, তো সেই জায়গা থেকে আজকের আলোচনাতে আমার টেক হচ্ছে যে আমাদের আলোচনা থেকে অন্তত এইটুকু তাদের মানে হতে পারে কিনা, আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিনা যে জিনিসগুলো ইজি না, দিস থিংস আর ক্রিটিক্যাল। একটা জিনিসকে বিল্ড করা একটা ক্রিটিক্যাল প্রসেস, এটার জন্য আমাকে ইন ডেপথে চিন্তা করা, ডেপথে যাওয়া, এই জিনিসটা খুব জরুরি। এইটুকু তো আমরা অন্তত মেসেজটা কনভে করতে পারি। অফকোর্স, এবং এটার সাথে মানে আমি একদম 100% একমত। আমি শুধু একটা দুইটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই অনেক কথা বলি, কি করতে হবে বলি, কিভাবে করতে হবে এটা বলি না। কেন বলে না আমি জানি না, অনেক মানুষই অনেক কথা বলে, কিন্তু এখন তো ইন্টারনেটের ইউটিউবে অনেক মানুষ অনেক কথা বলছে, বা ফেসবুকে, কিভাবে হবে সেটা কিন্তু বলেন। একটা কিছু করলে সমালোচনা করাটা সোজা, সমালোচনা হতেই পারে, ভালো মন্দ মিলিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু একটা ক্রিটিসিজম বা কমেন্ট করাটা ইজি, কিন্তু কিভাবে করে এটা ভালো হতো বা ইনিশিয়েটিভ কনস্ট্রাকটিভ যে ডিসকাশনটা, সেটা হচ্ছে না। এই মানে অনলাইনে বা এটার একটা ফান্ডামেন্টাল সমস্যাটা হচ্ছে যে ওয়ান সাইডেড ওপিনিয়ন হয়ে যাচ্ছে, ওয়ান সাইডেড দৃষ্টিভঙ্গি হয়ে যাচ্ছে, এবং কেউ কোনোটা দেখছে, কেউ কোনোটা দেখছে না, কোনোটা কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে না, এবং তার দিকটা বোঝার চেষ্টা করছি না আমরা, তারও পেইন পয়েন্টটা কী। কাস্টমার পার্সপেক্টিভটা অনেক ক্ষেত্রেই মিসিং, সে তার ডিসিশন নিয়ে কথা বলছে। এই ক্ষেত্রে আমি অডিয়েন্সের জন্য একটা সাজেশন দিব, এটা আমি আমার টিমকেও দিই, সেটা হচ্ছে সহজে কনক্লুশন ড্র না করা। আবার একটু বলেন। সহজে কনক্লুশন ড্র না করা। আচ্ছা, যে এই ব্যাপারটা এরকমই না, না ব্যাপারটা এরকম না, এটার অন্যান্য অনেক পার্সপেক্টিভ আছে, এটা হোক ব্যবসা হোক অন্য কিছু, কনক্লুশন ড্রটা না করি, একটু বুঝে শুনে করি, একটু দেখে নিই জিনিসটা কী, এবং এটারও আর্টের স্টোরি আছে, সেটা একটু একটু কনসিডার করাটা জরুরি, একটু র্যাশনাল হওয়া কোনো বিষয়ে হার্ড লাইনে যাওয়ার আগে। এটা ব্যবসার জন্য হোক আর যে কোনো জিনিসের জন্যই ইম্পর্টেন্ট। ওকে, সো আমার ভেরি লাস্ট কোয়েশ্চেন হবে হচ্ছে যে আপনার বিজনেসের কেসটাতে এটা তো আপনি বলেছেন যেটা আপনার দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক স্ট্রাকচার, হ্যাঁ, যে আপনার এখান থেকে বিজনেস লার্নিং। সো একই সাথে যদি আমরা আপনার পার্সোনাল লাইফের ইন্সপিরেশন নিয়ে কথা বলি, এটার সাথে মিলিয়ে আমি প্রশ্ন করতে চাই। যেমন ধরেন জ্যাকের কয়েকটা ফিলসফি আছে, কোর ফিলসফি, সো প্রত্যেকটা মানুষেরই হয়তো ওরকম আছে। তো এখন আপনারও হয়তো কিছু কোর জিনিসপত্র আছে যে ফিলসফি থেকে নিয়ে আপনি হয়তো আপনার পার্সোনাল লাইফ, বিজনেস লাইফকে ড্রাইভ করেন। তো ওই জায়গাটাতে আপনি একটু শেয়ার করবেন কিনা যে আপনার ওই কোর ফিলসফির জায়গাটা কি, এবং সেখানে ধরেন এই বইটা তো ডেফিনেটলি একটা সোর্স, এর বাইরে কি আর কোনো বই আপনার সোর্স হিসেবে কাজ করেছে? জি, একটা বই আছে যে বইটা আসলে আমার পার্সোনাল গ্রোথে অসম্ভব হেল্প করেছে। বইটার নাম হচ্ছে দিওয়ানে মাইনুদ্দিন, অ্যান্ড ওই বইটা আমি 11 বার পড়েছি। আবার একটু যদি নামটা বলেন। বইটার নাম দিওয়ানে মাইনুদ্দিন। দিওয়ানে মাইনুদ্দিন, এই বইটা আমি 11 বার পড়েছি। 11 বার? হ্যাঁ, সো কারণ বইটা 2-3 বার পড়লে বোঝা যায় না। আচ্ছা, ইটস নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো অ্যান্ড আমার যেটা বইয়ের কপিটা অনেক দাগানো, এবং ওইখান থেকে আমি যে সাইনপসিসটা, আমার যে নির্যাসটা আমি নেওয়ার চেষ্টা করেছি, সেইটা থেকেই হয়তো বা আমার লাইফটাকে স্ট্রাকচার করার চেষ্টা করেছি। সো তার মধ্যে একটা অলরেডি আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে প্রায়োরিটি সিকোয়েন্স অ্যান্ড প্রপোর্শনের ব্যালেন্সটাই হচ্ছে লাইফ, এবং কাজের ক্ষেত্রেও তাই। আর আরেকটা খুব জরুরি বিষয় হচ্ছে যে আমাদের ধর্মটা, রিলিজিয়নটা, এটা যদি একটু বুঝতে পারা যায়, অনেক কাজ ইজি হয়ে যায়, অনেক কাজ সোজা হয়ে যায়। অ্যান্ড সেটা আমি আরও ডিটেলে বলতে গেলে বলা যাবে, বাট আমি মনে করি যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। দৃষ্টিভঙ্গিটা খুব খুব জরুরি, যে আমি কোন জিনিসটা আমি কীভাবে দেখছি এবং কীভাবে কতটুক নিজেকে ঠিক রেখে কাজ করতে পারবো, এটা ফান্ডামেন্টালি একটা জরুরি বিষয়, দৃষ্টিভঙ্গিটা। এবং কনসিয়াসনেস, সচেতনতা, যে আমি কতটুকু সচেতন, কনসিয়াসলি আমার প্রতিটা পয়েন্ট আসলে সামওয়ান ইজ অবজার্ভিং, এই ফিলিংটাই কিন্তু ডিফারেন্ট।
এটা যদি এক্সাম্পল হিসেবে বলি সেটা হচ্ছে যে আপনি এটার এক্সাম্পল হিসেবে আমি একজনকে বলেছিলাম, এই এক্সাম্পলটা এসে খুব অ্যাপ্রোপ্রিয়েট এই সেন্সে, পরীক্ষার হলে যখন আপনি পরীক্ষা দেন তখন যদি আপনার কোয়েশ্চেন কমন না পড়ে তখন সবচেয়ে বড় কার কথা মনে হয়? যে আপনাকে গার্ড দিচ্ছে তার কথা, তাই না? কারণ আপনার তার কাছে হেল্প নেওয়ার চেষ্টা করতে পারে, নর্মালি তাই করে মানুষ, কিন্তু তখন সবচেয়ে বেশি কনসিয়াস থাকে কার ব্যাপারে? গার্ড যে দিচ্ছে। এটাই হচ্ছে কনসিয়াসনেসের পার্ট। প্রতি মুহূর্তে সামওয়ান ইজ ওয়াচিং ইউ। এই দুইটা। আরেকটা হচ্ছে হলো হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং কোনো বিষয় সম্পর্কে, যে আসলে আমি কীভাবে করতে চাই, কাকে ফলো করে করতে চাই, হু উইল বি মাই আইডল। এবং এটা একটা, আমি মনে করি এটা একটা রজ্জু, এটা একটা দড়ির মতো, ইউ হ্যাভ টু ফলো দ্যাট। ইন্টারেস্টিং। এই তিনটা প্রিন্সিপালের আর ওই তিনটার কম্বিনেশনে যদি আপনি একটা পারমুটেশন কম্বিনেশন করেন, দ্যাটস ইয়োর লাইফ। এটা আপনার প্রতিটা জায়গায় লাগবে বলে আমি মনে করি, আমার কাজে লাগে। কাকে ফলো করছি, দৃষ্টিভঙ্গিটা কি। এবং ওকে, তো আমরা শেষ করতে চাই। ইট ওয়াজ এ ভেরি ইনসাইটফুল ডিসকাশন, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। সো এনি কনক্লুডিং রিমার্ক ফর দ্য অডিয়েন্স? আমার কথা, যদি অডিয়েন্স হয়ে থাকে ইয়াং জেনারেশন এবং যারা মাত্র ইয়াং গ্র্যাজুয়েট, আমি বলবো যে যখনই যেই কাজ করুক না কেন, প্যাশনেটলি করা এবং ভিতরটা বোঝার চেষ্টা করা, এবং নিজের কন্ট্রিবিউশন না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের ফ্যামিলি এবং দেশের আসলে আপনি কী কন্ট্রিবিউট করতে পারছেন, এন্ড রেজাল্ট হচ্ছে ওইটা, রাদার দ্যান এমন কিছু না করা যেটা করলে ডিপেন্ডেন্সি আসে। এটি। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কমপ্লিট করতে চাই। দর্শক, আমরা একটা দীর্ঘ আলোচনার মধ্যে ছিলাম। আশা করি এখান থেকে আপনাদের অনেক কিছুই চিন্তা করার মতো উপাদান আমরা এখানে আনতে পেরেছি। সো আমাদের শুরুতে যে ঘোষণাটা ছিল সেটা আবারও বলছি যে আমাদের এই পুরো আলোচনা থেকে আপনাদের যে টেক অ্যাওয়ে, এখান থেকে আপনারা যা নিতে পারলেন, যা বুঝতে পারলেন, সেটা কমেন্ট সেকশনে আপনারা সামারি করে দেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করতে চাই। আর আজকের আলোচনা থেকে রেজা ভাই একাধিকবার বলেছেন, আপনারা খেয়াল করেছেন, ভাই রিসোর্স তো নাই। তো এখানে একটা আয়রনিক্যাল বিষয় যে বাংলাদেশে এই এত কোটি মানুষ, 16 কোটি 18 কোটি মানুষ এখন, আর আমরা যারা কোম্পানি চালাই অথবা বিভিন্ন কোম্পানি বিভিন্ন পজিশনে থেকে লোকদেরকে নিয়ে কাজ করতে চাই, সবাই আমরা বলছি লোক নাই। আর লক্ষ লক্ষ লোক বলতেছে চাকরি নাই। গ্যাপটা আসলে কোথায়? গ্যাপটা ওখানে যে অ্যাকচুয়ালি যে স্কিল সেটটা, যে মাইন্ডসেটটা আমাদের দরকার, আমরা নিজেদেরকে ওই লেভেলটাতে গ্রো করছি না। সো আমাদের এই যে বই নিয়ে ডিসকাশনসগুলো, এখান থেকে আমি এই রিলেটেড পয়েন্টটাকে অ্যাড করতে চাই ভাবে, আমরা এই যে দীর্ঘ আলোচনাগুলো করি, এক একটা পর্ব 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি, আমরা কিন্তু শিওর যে এই আলোচনাটায় যদি আমরা 3 মিনিটের করতাম, এটার ভিউ কিন্তু 10 গুণ হতো। তো আমি 10 গুণ ভিউকে না চেয়ে আমি 10 ভাগের 1 ভাগ ভিউ নিয়ে কেন খুশি হতে চাই? কারণ আমরা মনে করি যে এই দীর্ঘ আলোচনা, দ্যাট ইজ যারা ডেপথে যায়, যারা গভীরে গিয়ে চিন্তা করতে চায়, তারাই আসলে চেঞ্জ মেকার হবে। তো আপনারা চেঞ্জ মেকার হবেন এই দেশের জন্য, পৃথিবীর জন্য, ইউনিভার্সের জন্য। এটাই আমাদের দোয়া এবং আশাবাদ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও সবাই মিলে এই দেশটাকে এবং পৃথিবীটাকে অনেক সুন্দর করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সব ভিডিওতে বলতে হয় যে দর্শক সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, এটা একটা ভিক্ষা চাওয়ার মতো। আমি না ইন জেনারেল বলি না, বাট আমার টিম আমাকে বললো যে এটা যেন একটু বলি। তো আমি, ভাই একটু আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে ভালো হয়। তাহলে আমার টিম আর বারবার আমার এটা বলতে বলবে না। তো একবারে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।